আজকে আদ্র তার বাবার সাথে এসেছে চৌধুরী ভিলায়। চৌধুরী বাড়ির চাকর আদর। বাবা নুরুল ইসলাম চৌধুরী। নুরুল ইসলাম 20 বছর এই বাড়িতে কাজ করেন। আদ্র তখন জন্ম হয়নি। বাড়িটা অনেক বড়। আদ্র গেট দিয়ে ভেতরে ঢোকার সময় তার বাবাকে জিজ্ঞাসা করেন, বাবা, এরা তো অনেক বড় লোক, তুমি এই বাড়িতে কাজ করো? ছেলের কথা শুনে আদ্র বাবা নুরুল ইসলাম চৌধুরী হাসলো আর বলল, হ্যাঁ রে বাবা, এরা অনেক বড় লোক, তবে আগে এত বড় লোক ছিল না। এই বাড়ির মালিক আরিয়ান চৌধুরী খুব পরিশ্রম করে এই বাড়ি আর কোম্পানি তৈরি করেছেন। ভদ্রলোক, খুবই ভালো, কোটিপতি লোক, কিন্তু কোনো অহংকার নেই। আমাকে খুব ভালোবাসে, তবে ম্যাডাম ও তার ছেলে মেয়ে খুব একটা সুবিধার নয়। কেন বাবা, তার ছেলেমেয়েরা তোমাকে দেখতে পারে না? তারা বুঝি তোমাকে অপমান করে? অপমান করে না, কিন্তু বাবার মতো ভালো মানুষ নয়। তবে তুই যেন ওদের সাথে ঝগড়া করিস না, ওরা যা বলবে শুনবি। সাহেব তোকে এখানে আনার জন্য বলেছে। তোর মা মারা যাবার পর থেকেই আমাকে বলেছে ছেলে মেয়েগুলোকে এখানে নিয়ে চলে আয়। আমি এতদিন তোদের আনতে চাইনি, কিন্তু দেখলাম গ্রামে থাকলে হবে না। তুই এখান থেকে স্কুলে ভর্তি হয়ে যাবি, কি পড়াশোনা এখান থেকেই কমপ্লিট করবি। আমি বড় সাহেবকে বলে রাখব, ওর কাজ এখান থেকেই হয়ে যাবে। আদ্র যখন তার বাবার সাথে কথা বলছিল ঠিক তখনই চৌধুরী ভিলার মালিক আরিয়ান চৌধুরী নুরুল ইসলাম চৌধুরীকে জিজ্ঞাসা করেন, তা নুরুল, এটা বুঝি তোর ছেলে? হ্যাঁ সাহেব, এ আমার ছেলে, এর নাম আদ্রিয়ান চৌধুরী। খুব ভালো করেছিস। আমি অনেক দিন থেকে তোকে বলেছি তোর বাচ্চাগুলোকে এখানে নিয়ে চলে আয়। তা তোর মেয়ে কোথায়? মেয়ে তার নানির বাড়িতে আছে। নানির বাড়ি কেন রেখে এসেছিস? আমি তো তাকে বলেছিলাম তোর মেয়েকেও নিয়ে আসতে। মেয়েটা এখানে আসতে চাইলো না, নানির কাছে থাকতেই ভালো লাগে। নানা নানি, মামা মামি সব আছে, ওখানে স্কুল থেকে পড়াশোনা করবে। আদ্র, তুই কিসে পড়ছিস এখন? আদ্র যখন তার বাবার সাথে কথা বলছিল ঠিক তখনই চৌধুরী ভিলার মালিক আরিয়ান চৌধুরী নুরুল ইসলাম চৌধুরীকে জিজ্ঞাসা করেন। আদ্রর প্রশ্নের উত্তর দেবার আগে আরিয়ান চৌধুরীর একমাত্র মেয়ে আলিয়া ছুটে আসে। সে বাবার গলা জড়িয়ে ধরে বাবাকে বলে, বাবা, আমি তোমাকে বলেছিলাম। মেয়ের কথা শুনে আরিয়ান চৌধুরী একটু ভাবতে থাকে। তার মেয়েকে কি বলেছে সে মনে করতে না পেরে তার মেয়েকে উদ্দেশ্য করে বলে, মা, আমার তো মনে পড়ছে না। তা তুমি কি বলেছিলে আমাকে? বাবার সাথে কথা বলতে বলতে আলিয়া আদ্র তার বাবার দিকে তাকায়, একটু বিরক্তি ভাব নিয়ে বলে, এই ছোট লোকগুলোর সাথে কি কথা বলছিলে এতক্ষণ? মেয়ের কথায় আরিয়ান বলে, ছি মা, এভাবে কথা বলতে নেই। এ তো তোমার নুরুল চাচা, আর এই চাচার ছেলের নাম আদ্র। ওর নাম জেনে আমার কোনো লাভ নেই। ও কেন এসেছে এখানে? কিছুদিন আগে নুরুলের স্ত্রী মারা যায়। ওর ছেলে মেয়েরা গ্রামেই ছিল। আমি বলেছিলাম নুরুলকে ছেলে মেয়েকে এখানে নিয়ে চলে আসার জন্য, কিন্তু ছেলেটা এসেছে মেয়েটার মামার বাড়িতেই আছে। বাবা আরিয়ান চৌধুরীর কথায় আলিয়া বিরক্ত হয়ে আর বলে, ওর মা মরে গেছে তো কি হয়েছে, তাই বলে ছেলে মেয়েগুলোকে এখানে আসতে বলতে হবে? তুমি বড্ড বোকা বাবা। এসব গ্রামের মানুষকে আমার চেনা আছে, এরা মোটেও ভালো মানুষ নয়। তুমি এক্ষুনি এই ছেলেটাকে বাড়ি থেকে চলে যেতে বলো। নুরুল চাচা যেমন কাজ করে কাজ করবে, কিন্তু এই ছেলেটাকে আমার সহ্য হচ্ছে না, আমার অসহ্য লাগছে। এ যেন আমার বাড়িতে না থাকে। মেয়ের কথায় খুব বিরক্ত হলো আরিয়ান চৌধুরী। সে তখন মেয়েকে বলে, ছি মা, এভাবে কাউকে বলতে নেই। ওরা আমাদের বাড়িতে থাকবে, তার বিনিময়ে কাজ করবে, খাবে। আমাদেরও তো কাজের লোকের দরকার। না, ওকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলো। ওদের বাবা মেয়ে যখন কথাবার্তা চলছিল ঠিক তখনই নুরুল ইসলাম চৌধুরী বলেন, সাহেব, আলিয়া যখন ওকে পছন্দ করছে না, তখন আদ্রকে এখানে আর থাকতে হবে না। আমি ওকে ওর মামার বাড়ি পাঠিয়ে দেব। না, আমি মামার বাড়ি যাব না। আমি পড়াশোনা করব, আমি এখানেই থাকব। তুমি বলেছিলে তো এখানে স্কুলে ভর্তি করে দেবে। এখানে স্কুলে খুব ভালো পড়াশোনা হয়। আমি কাজ করব, আর তাতেই যা মাইনে পাবো তাতে আমার পড়াশোনার খরচ হয়ে যাবে। আদ্র কথা শুনে পাশ থেকে আলিয়া বলে, শখ ভারী মন্দ নয় তো। ও আবার স্কুলে ভর্তি হবে, আবার পড়াশুনো করবে। বাবা, তুমি বেশি কথা বলবে না। এর সাথে এই আপদটাকে এক্ষুনি বিদায় করো। কথাটা বলেই আলিয়া চলে যায়।
আলিয়া চলে গেলে আরিয়ান চৌধুরী আদ্রর কাছে আসে। তারপর আদ্র মায়ার হাত রেখে বলে, তুই কিছু মনে করিস না বাবা, আমি আছি। আমি তোর বাবাকে, তোকে আর তোর বোনকে এখানে আনার জন্য বলেছি। তুই চিন্তা করবি না, আমার দায়িত্ব তোকে স্কুলে ভর্তি করার। তুই অনেক দূর পর্যন্ত পড়াশোনা করবি। আরিয়ান চৌধুরী তারপর আদ্রকে স্কুলে ভর্তি করে দেয়। আদ্র হলো আমাদের এই গল্পের নায়ক। তার বয়স এখন 13 বছর। তার মা কিছুদিন আগেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। গ্রামের বাড়িতে তার চাচাদের সাথে তার মা 2 ভাই বোনকে নিয়ে থাকতো, কিন্তু মা মারা যাওয়ার পর চাচারা তাদের দেখাশোনা দায়িত্ব নেয় না। তাই তার বাবা নুরুল ইসলাম চৌধুরী গ্রামে ফিরে যেতে চাইলে আরিয়া চৌধুরী তাকে বারণ করে আর বলে, তুই আমাদের চৌধুরী ভিলায় যেমন কাজ করিস তেমনই কাজ করবি। তুই তোর ছেলেমেয়েগুলোকে এখানে নিয়ে চলে আয়। ওর মা নেই, ওদেরকে যত্ন করবার মতন 2 ভাই বোনের এখান থেকে পড়াশোনা করবে। কিন্তু আদ্রর ছোট বোন আরিয়া সে আসতে চায় না। সে তার নানির কাছে চলে যায়। আদ্রকে ওর বাবাই নিয়ে আসে চৌধুরী ভিলায়। এই তুই এখানে কি করছিস? দেখতে পাচ্ছ না, গাছে পানি দিচ্ছি। তোকে গাছে পানি দিতে হবে না, তুই বরং আমার জুতাগুলো একটু পালিশ করে দে। আদ্র কোনো কথা না বলে জাকিরের জুতো পালিশ করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে তার বাবা আসে আর আদ্রকে জুতো পালিশ করতে দেখে আদ্র বাবা নুরুল ইসলাম বলে, আদ্র, কি করছিস তুই? বড় ভাইয়া জুতাগুলো পালিশ করছে। তোকে জুতো পালিশ করতে হবে না, আমি জুতোগুলো পালিশ করছি। তুই যেমন গাছে পানি দিচ্ছিলিস তেমনি দে। না বাবা, বড় ভাইয়া দেখলে ভুগবে আমাকে। এই কাজটা করতে দাও, এই কাজটা হয়ে গেলে আমি আবার গাছে পানি দেবো। ছেলে জুতো পলিশ করতে দেখে নুরুল ইসলামের খুব কষ্ট হলো। সে চোখের পানি আটকাতে পারল না, কয়েক ফোঁটা মাটিতে পড়ল। কিছুটা দূরে তখন জারিক দাঁড়িয়েছিল। সেটা লক্ষ্য করে জারিক বলল, চাচা, তুমি কি কাঁদছো? তোমার ছেলে আমার জুতো পালিশ করছে বলে? না না, কাঁদবো কেন? কিছু একটা পড়েছিল, চোখে হাত দিচ্ছি। আমার মনে হয় তুমি মিথ্যা কথা বলছো। তোমার ছেলে কি অফিসার হবে যে তোমার কষ্ট হচ্ছে? আরে ওকে তো সারা জীবন এই কাজই করতে হবে। ভিখারি করে জন্মেছে, এর চেয়ে ওর কপালে আর কি জুটবে? যার বাবা বাড়ির চাকর, সে তো চাকরই হবে। আরিয়ান চৌধুরী তখন সিঁড়ি দিয়ে ওপরে উঠছিল। ছেলের কথা শুনে সে তখন বলল, জাকির, এত অহংকার করিস না। তোর বাবাও একদিন লোকের গাড়ি চালাতো, তারপর অনেক কষ্ট করে আজ এই কোম্পানি করেছে, এই বাড়ি করেছে। তুই যে বিলাসিতায় আছিস, এটা কিন্তু একদিনে হয়নি। অনেক পরিশ্রম করে তবে আজ এই কোম্পানি ও এই চৌধুরী ভিলার মালিক হয়েছি। বাবার কথা শুনে জারিক বিরক্ত হয় আর বলে, এই সকালবেলা জ্ঞান দিও না তো, তোমার জ্ঞান শুনতে আমার ভালো লাগে না। জন্ম থেকে তো একই কথা শুনে আসছি। আজ আমি বন্ধুদের নিয়ে দিঘি যাব, 2 দিন ফিরবো না। তা তুই বন্ধুদের নিয়ে দীঘা যাবি, তা আমি কি করতে পারি? আরে আমাকে টাকা দাও, টাকা জানো তো। ছেলে রেগে যায়। আরিয়ান চৌধুরী আর বলে, টাকা ইনকাম করার কত কষ্টে তা তুই জানিস না। মুখে তো বললেই হয় না টাকা টাকা, আমার কাছে কোনো টাকা নেই। বেশি কথা বলবে না, তুমি বলেছিলে। তুই যদি ভালো রেজাল্ট করিস মাধ্যমিকে, তাহলে তোকে আমি ট্রিট দেব। তুমি তোমার কথা রাখতে পারছো না। আরে সবে মাধ্যমিক পাশ করলি, সামনে এখন অনেক কিছু বাকি আছে। আগে নিজের কেরিয়ার তৈরি কর, তারপর ওই সব নিয়ে ভাববি। জারিক চৌধুরী হলো আরিয়ান চৌধুরীর ছেলে। আরিয়ান চৌধুরী এক ছেলে আর এক মেয়ে। মেয়ে আলিয়া, ছেলে জারিক চৌধুরী, দুজনে অহংকারী। জারিকের বয়স সবেমাত্র 16 বছর। এই বয়স থেকেই বন্ধু বান্ধবীদের নিয়ে পার্টি শুরু করে দিয়েছে। সব খবর আরিয়ান চৌধুরীর কাছে আসে। সে ছেলেকে শাসন করার চেষ্টা করে, কিন্তু তার স্ত্রী ফারিয়া তার স্বামীকে বকাবকি করে। আরিয়ান চৌধুরীর ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত। ওরা যদি এখন থেকেই স্বেচ্ছাচারী হয় তাহলে ভবিষ্যতে ওই কোম্পানি কি হবে। আরিয়ান চৌধুরী যখন গভীর চিন্তায় মগ্ন, ঠিক তখনই তার বোন সাধনা বেগম তার ভাইকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া, কি হলো? তুমি এভাবে বসে আছো কেন? কি বলবো তোকে, জাকির, আলিয়া, ওরা 2 ভাই বোনে কেউ কথা শুনছে না। আর তোর ভাবি তো নিজের মতো থাকতে ব্যস্ত। আমি কার জন্য এত কষ্ট করছি বল?
আমার অবর্তমানে এই সম্পত্তি ওরা রক্ষা করতে পারবে তো? এই বয়স থেকে ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে গেছে, আর ওর মা ওদের শাসন না করে ওদেরকে আশকারা দিচ্ছে। আহা, আমার এসব ভালো লাগছে না সাধনা। তুই কেন এসেছিস আমার কাছে, তা কিছু বলবি? হ্যাঁ ভাইয়া, বল, কি বলবি তুই? রুই স্কুলে বেতন বাকি আছে, স্কুলের স্যার ফোন করেছিল। ও, তা কত টাকা? 5,000 টাকা। ঠিক আছে, তোর ভাবির কাছে টাকা আছে, তুই ওখান থেকে নিয়ে নিস, কেমন? সাধনা বেগম হলো আরিয়ান চৌধুরী বিধবা বোন। তার স্বামী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তার একমাত্র মেয়ে রুহি তখন 5 বছর। আরিয়ান চৌধুরী 5 বছরের রুহি ও সাধনা বেগমকে নিয়ে বাড়িতে নিয়ে আসে। ভাইয়ার কথা শুনে সাধনা বেগম ভাবি ফারিয়া বেগমের রুমে যায় আর ভাবি ফারিয়া বেগমকে উদ্দেশ্য করে বলে, ভাবি, ভাইয়া বলো টাকা দিতে রুহির স্কুলের অ্যাডমিশন ফি দিতে হবে। ননদের কথা শুনে ফারিয়া বেগম চিৎকার করে বলে, টাকার কি গাছ লাগানো আছে যে নাড়া দেবো আর পড়বে? গাছ কেন লাগানো থাকবে? টাকা দরকার আছে, আর আমার কিছু টাকা তো ভাইয়ার কাছে আছে। আমি সেই জন্য ভাইয়ার সাথে চেয়েছি, আর ভাইয়া তোমার কাছে পাঠিয়েছে। আমার কাছে কোনো টাকা নেই। তোমার ভাইয়া যখন বলেছে টাকাটা তোমার ভাইয়ের কাছে থেকেই নাও। সাধনা বেগম কিছু বলে না। তার স্বামী যখন মারা যায় কিছু টাকা পয়সা পলিসি ছিল, কিছু টাকা তার নামের অ্যাকাউন্টে রাখে, আর আরিয়ান চৌধুরী ব্যবসার জন্য বোনের কাছ থেকে কিছু টাকা ধার নেয় আর পরে দিয়ে দেবে বলে, কিন্তু আর তাও দেওয়া হয় না। ভাবির কথা শুনে সাধনা বেগম অশান্তি ভয়ে তার ভাবিকে কিছু বলে না। তার ভাইয়া যথেষ্ট খেয়াল রাখে তাদের। সাধনা বেগম ভাইয়াকে কিছু না বলে তার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা তুলে মেয়ের অ্যাডমিশন ফি দেয়। এই টাকাটা পেতে তার ভাইয়া তাকে অনেক সাহায্য করেছে। বাড়ির অমতে বিয়ে করেছিল, তাই পরিবার মেনে নিতে পারেনি। কিন্তু তার স্বামী যখন মারা যায় সবার আগে বড় ভাই আরিয়া চৌধুরী তার পাশে গিয়ে দাঁড়ায়। বলেছিল, তোর এই টাকাটা তোর স্বামীর অনেক কষ্ট করে রোজগার করে তোর ও তোর মেয়ের ভবিষ্যতের জন্য রেখে গেছে। কোনো অবস্থাতে এই টাকাটা তুলে হাতে দিবি না। তুই আমার বাড়িতে থাকবি, যখন যা দরকার তুই আমাক থেকে চাইবি। কিন্তু ভাবি ফারিয়া ননদকে সহ্য করতে পারে না। সাধনা বেগম বুঝতে পারে, কিন্তু সে কি করবে? ছোট রুহিকে নিয়ে কোথায় যাবে? তাই শত অপমান সহ্য করেও সেখানে পড়ে থাকে। রুহির বয়স এখন 8, সে একটা প্রাইভেট স্কুলে পড়ে। এদিকে রাতের বেলায় হঠাৎ আদ্র ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় তার বাবা বুকে হাত দিয়ে বসে আছে। বাবাকে এই অবস্থায় দেখে আদ্র ভয় পেয়ে যায়। বাবাকে জিজ্ঞাসা করে, বাবা, তোমার কি হয়েছে? আমার বুকে খুব যন্ত্রণা হচ্ছে, আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না, তুই একটু বড় সাহেবকে ডাক না। আদ্র তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 2 বাজে। আদ্র তার বাবাকে বলে, বাবা, এখন রাত 2 বাজে, এত রাত্রে আমি সাহেবকে ডাকবো? তার চেয়ে বাবা চলো আমি ডাক্তারের কাছে তোমাকে নিয়ে যাই। তুই পারবি না, তুই এখন ছোট। বাবা কষ্ট সহ্য করতে না পেরে আদ্র আরিয়া চৌধুরীর রুমে গিয়ে দরজা নক করে, কিন্তু আরিয়া চৌধুরী ঘুমে ওষুধ খেয়ে ঘুমায়, তাই সে ঠিক উঠতে পারে না। ফারিয়া বেগম দরজা খুলে দেয় আর আরিয়াকে দেখে একরাশ বিরক্তি নিয়ে বলে, কি হয়েছে? কি কেউ মরলো নাকি? এত রাতে দরজা নক করছিস? বড় ম্যাডাম, বাবার শরীর ভালো নয়, বাবা কেমন করছে। তার জন্য আমরা কি করব? বাড়ির চাকরের জন্য কি আমরা জেগে বসে থাকবো? মরে গেলে কবর দিয়ায়, কাল সকালের আগে আমাদের ঘুম ভাঙাবে না। তুই আর আমাদের ডাকাডাকি করবি না। আর শোন, বড় স্যার এখন ঘুমাচ্ছে, আর ডাকবি না। আমাদের কাছে টাকা পয়সা নেই, টাকা টাকা করে কান্নাকাটি করবি না। থাকতে দিয়েছি, খেতে দিয়েছি, এটাই যথেষ্ট। এর থেকে বেশি কিছু চাইবি না। কথাটা বলে ফারিয়া বেগম মুখের ওপরে দরজা বন্ধ করে দেয়। আদ্র কাঁদতে কাঁদতে বাবার কাছে ছুটে আসে। দেখে বাবার শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ছে। সে কি করবে কিছুই ভেবে পেল না। সে তখন বাড়ির দারোয়ানের কাছে যায়। দারোয়ান চাচা একটু ঘুম লেগে গিয়েছিল, কিন্তু কারো কান্না দেখায় দারোয়ান চাচা চোখ খোলে। সামনে আদ্রকে কাঁদতে দেখে দারোয়ান চাচা গফু মিয়া বলেন, কি হয়েছে আদ্র, এত রাতে তুই কাঁদছিস কেন? চাচা, বাবার শরীরটা ভালো নেই, কেমন করছে। কথা বলার সাথে সাথে গফু চাচা আদ্রের সাথে রুমে যায় আর দেখে নিস্তেজ হয়ে পড়ে আছে নুরুল ইসলামের শরীরটা। গফুর মিয়া বুকে মাথা রেখে দেখে নিঃশ্বাস বইছে। আদ্রকে বলেন,
কান্নাকাটি করিস না আদ্র, তোর বাবার এখনো নিঃশ্বাস নিচ্ছে। চল, তোকে আমাকে তোর বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। এত রাতে ডাক্তার কোথায় পাবো চাচা? আমার জানাশোনা একটা ডাক্তার আছে, আমি তোকে ফোন করি। গফু মিয়া ফোন করতেই ডাক্তার ফোন তোলে না। গফু মিয়া বাড়ির ড্রাইভারকে ফোন করে, সেও ফোন তোলে না। গফু মিয়া কী করবে সে কিছু বুঝতে না পারে, তখন বলে, তুই কান্নাকাটি করিস না, আমি দেখছি কি করতে পারি। কেউ তো ফোন তুলছে না, এত রাতে আমরা কি করব বল? রাস্তাতে কোনো গাড়ি পাবো না যে হাসপাতালে নিয়ে যাব। আমি দেখছি ডাক্তারকে একবার ফোন করি। অনেকবার ফোন করার পর ডাক্তার ফোন তোলে, তখন ভোর 4টে বাজে। ডাক্তারকে সমস্ত ঘটনা গফুর মিয়া খুলে বলে। ডাক্তার 1 ঘন্টার পর ওখানে চলে আসে। ডাক্তার চেক আপ করে বলে, পেশেন্ট মারা গেছে, আপনারা অনেক দেরি করে ফেলেছেন। আমার কিছু করার নেই, আগে হলে চেষ্টা করতাম। কথাটা শুনে আদ্র কান্নায় ভেঙে পড়ে। আদ্র কান্না দেখে গফুর মিশ্রার খুব কষ্ট হয়। সে তখন আদ্রকে সান্ত্বনা দিতে থাকে আর বলে, নিজেকে শক্ত কর আদ্র, এইভাবে কান্নাকাটি করিস না, বাবা আর আত্মা কষ্ট পাবে। কি করবি, নিয়তির ওপর কারো হাত নেই, আল্লাহকে ডাক, সেই রক্ষা করবে। সকালবেলা আরিয়ান চৌধুরী মর্নিং ওয়াকে যাওয়ার সময় দেখতে পায় আদ্রদের রুমে আলো জ্বলছে। বাড়ির দেওয়ানে গফু আর মিয়ার কথা শুনতে পায়। আরিয়ান চৌধুরী কৌতূহল হয়, সে গিয়ে দেখে আদ্র তার বাবার ওপর পড়ে কান্নাকাটি করছে আর গফু মিয়া পাশে বসে সান্ত্বনা দিচ্ছে। আরিয়ান নুরুল ইসলামের দেহটা দেখে ছুটে আসে আর আদ্রকে বলে, তোর বাবার কি হয়েছে আদ্র? এভাবে শুয়ে আছে কেন? সামনে আরিয়ান চৌধুরীকে দেখে আদ্র কান্না ভেঙে পড়ে। সে বলে, আমি বাবার কাছে গিয়েছিলাম, কিন্তু বড় ম্যাডাম আপনাকে বিরক্ত করতে বারণ করেছে। আমি কি করব বুঝতে পারছিলাম না, শেষে চাচাকে ডেকে নিয়ে এলাম। এত রাত্রে কোনো গাড়ি পেলাম না, ডাক্তারও এলো না। চোখের সামনে আমার বাবাকে তিল তিল করে আমি মরতে দেখলাম। আমি বাঁচাতে পারলাম না আমার বাবাকে। আমি কি করব বড় সাহেব, আমার যে সব হারিয়ে গেল। আমার ছোট বোন আছে, সে যদি শুনে খুব কষ্ট পাবে। মায়ের মৃত্যুর পর সে কেমন হয়ে গেছে। আবার বাবা হার নেই শুনলেই সে ভেঙে পড়বে। আমি সব হারিয়ে ফেললাম। আদ্র কান্না দেখে আরিয়ান খুব কষ্ট হয়। সে বলে, তুই কিছু চিন্তা করিস না আদ্র, আমি তো আছি, আমি তোকে দেখব। তুই যেমন পড়াশোনা করছিস সেই রকম পড়াশোনা করবি আর আমাদের বাড়িতে থাকবি। দেখতে দেখতে আরও 2 বছর পার হয়ে যায়। আদ্র এবছরে মাধ্যমিক পরীক্ষা দেবে, সেজন্য তার পড়াশোনা খুব চাপ। বাড়িতে সমস্ত কাজ করতে হয়। বাড়ির দারোয়ান গফুর চাচা আদ্রকে খুব ভালোবাসে। সেই ঘটনার পর সে গফুর চাচার আদ্রকে চোখে চোখে রাখে। কোনো কিছু কষ্ট হলে, কিছু সমস্যা হলে আদ্র গফু চাচাকে গিয়ে বলে। আজকে আদ্র রুমে পড়ছিল, ঠিক সেই সময় আরিয়ান চৌধুরীর ছেলে জাকির আসে আর আদ্রকে বলে, কি করছিস আদ্র? আদ্র তখন চোখ বুজে নিজের পড়াগুলো মুখস্থ করছিল। হঠাৎ তার সামনে জাকিরকে দেখে তো একটু অবাক হয়ে যায়। কিছুটা পর স্বাভাবিক হয়ে বলে, বড় ভাইয়া, আপনি এখন কিছু বলবেন? তোকে আর পড়তে হবে না, আজকে আমরা এক জায়গায় যাব, খুব সুন্দর জায়গা, তোকে ভালো লাগবে। কোথায় ভাইয়া? পার্টিতে। পার্টি বুঝিস না? আদ্র পার্টির কথা কিছু বোঝে না। সে জাকিরকে বলে, পার্টি কি ভাইয়া? ওখানে গেলে অনেক সুন্দরী মেয়েদের সাথে নাচার সুযোগ পাবি। কত কি দেখবি ওখানে। চল, তোকে আর পড়তে হবে না। জাকিরের কথা শুনে আদ্র বলে, না ভাইয়া, আমি এসব জায়গায় যাব না। আর আমার পরীক্ষা মাত্র 1 সপ্তাহ বাকি আছে। আমি আমার বাবাকে কথা দিয়েছি, আমাকে ভালো রেজাল্ট করতেই হবে। আমি তো আগেই বলেছি, চাকরের ছেলে চাকরই হবি। আর তোর কপালে কি আর জুটবে বল? তোর বাবা আমাদের বাড়ি চাকর ছিল, তুইও থাকবি। তার চেয়েও বরং জীবনটাকে এনজয় করে নে। জাকির যখন আদ্রকে এই কথাগুলো বলছিল, ঠিক তখনই সাধনা বেগম রুমে ঢোকে আর জাকিরকে উদ্দেশ্য করে বলে, নিজের তো 12টা বেজে গেছে, আর সেই সাথে ভালো ছেলেটারও মাথা খাচ্ছিস। ভালো কখনো যদি কারো না করতে পারিস দুঃখ করবি না, কিন্তু কখনো কারো খারাপ করবি না। ওর সামনে পরীক্ষা, তুই এখন যা এখান থেকে। সে রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। জাকির জানে তার ফুপি সাধনা বেগম তার বাবাকে বলে দেবে, আর বাবা জানতে পারলে তাকে বকাবকি করতে পারে। কারণ আদ্রর সামনে পরীক্ষা। তার বাবা বলেছিল এই সময়টা ছেলেটা যেন কিছু কাজ না করে। অনেক কষ্ট করে সে মাধ্যমিক পরীক্ষায় বসেছে। কিন্তু জাকির, তার বোন আলিশা আর তার মা ফারিয়া, তারা সবসময় নানা রকম কাজ দিয়ে আদ্রকে ব্যস্ত রাখার চেষ্টা করছে। সাধনা বেগম বাড়িতে ছিল না।
সে তার শ্বশুরবাড়ি গিয়েছিল। হঠাৎ বাড়িতে এসে পড়ায় সে জাকিরের কথাগুলো শুনতে পায়। তারপর সেই রুমে এসে জাকিরকে বকাবকি করে। জাকির চলে গেলে সাধনা বেগম আদ্রকে বলেন, আদ্র, খুব মন দিয়ে পড়াশোনা করো। এই সময় তোমাকে কোনো কাজ করতে হবে না। আমি তো চলে এসেছি, বাড়ি যাবতীয় কাজ আমি করব। তুমি কিন্তু এই রুম থেকে বেরোবে না। তোমাকে দেখলে ওরা কাজের কথা বলবে। তুমি চেষ্টা করবে সবসময় রুমের মধ্যে থাকার। আর তুমি আমার মেয়েকে চেনো তো? সাধনা বেগমের কথা শুনে আদ্র মাথা নেড়ে বলল, হ্যাঁ চেনে। সাধনা বেগম তখন দরজার সামনে দাঁড়িয়ে থাকা রুহিকে ডাক দেয় আর বলে, রহিমা, এদিকে এসো। এ তোমার আদ্র ভাইয়া, এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে। ভাইয়ার পরীক্ষা হয়ে গেলে তুমি ভাইয়ের কাছে পড়তে আসবে। মায়ের কথায় রুহি মাথা নেড়ে সম্মতি জানায়। রুহির বয়স এখন 10 বছর। সে ক্লাস 5-এ পড়ছে। দেখতে দেখতে আদ্র মাধ্যমিক পরীক্ষা হয়ে যায়। তার খুব ভালো পরীক্ষা হয়। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেলে রুহি একদিন বই নিয়ে আদ্রর রুমে আসে। আদ্র তখন শুয়েছিল। রুহিকে দেখে আদ্র উঠে বসে আর রুহিকে দেখে বলে, কিছু বলবে রুহি? মা বলেছে আজ থেকে আমি তোমার কাছে পড়ব। সে তো আমি জানি। আমার আজকে পরীক্ষা শেষ হয়েছে, তুমি কালকে থেকে পড়বে, কেমন? তোমার কি শরীর খারাপ? কেন বলো তো? তুমি শুয়ে আছো তো এই সময়, তাই জিজ্ঞাসা করলাম। আসলে আমার তো পরীক্ষা চলছিল কদিন ধরে, রাতে জেগে পড়াশোনা করেছিলাম, ভালো ঘুম হয়নি। আজকে পরীক্ষা শেষ হয়ে গেছে, সেই কারণে ঘুম পাচ্ছে। ঘুমিয়ে পড়েছিলাম, তোমাকে দেখে আমার ঘুম ভেঙে গেল। চল না ছাদে যাব। কেন? ছাদের পাশে যে পেয়ারা গাছটা আছে, অনেক পেয়ারা হয়েছে। আমার খুব খেতে ইচ্ছা করছে, আমাকে পেড়ে দেবে? চলো না। আজকে দিতে হবে, কালকে দিলে হবে না? না, তুমি আজকেই দেবে। গফুর চাচার খুব জ্বর হয়েছে, চাচার খেতে ইচ্ছা করছে, আমি চাচাকে দেব। আমি তো জানি না চাচার খুব শরীর খারাপ। হ্যাঁ গো, চাচার খুব শরীর খারাপ। তোমাকে বলতে বারণ করেছে। তোমার পরীক্ষা চলছিল বলে চাচা বললো তোমাকে যেন না বলি। চাচার টাইফয়েড হয়েছে। ও চলো তাহলে, আমরা পরে চাচাকে দিয়ে আসবো। আদ্র আর রুহি যখন ছাদে যাচ্ছিল, আলিয়া তখন তাদের পিছু নেয়। কিছুক্ষণ পর ফিরে এসে সে সাধনা বেগমের কাছে যায় আর সাধনা বেগমকে গিয়ে বলে, ফুপি, তুমি কি করছো? সাধনা বেগম তখন সবজি কাটছিল। আলিয়ার কথা শুনে বিরক্ত হয় আর বলে, দেখতে পাচ্ছিস না কি করছি? ওদিকে দেখবে, চলো। তোমার মেয়ে কি করেছে? কি করেছে আমার মেয়ে? কি করবে আবার? বাড়ির চাকর সাথে লটর পটর করছে। কী সব উল্টোপাল্টা কথা বলছিস? আমার মেয়ের নামে এসব কি বলছিস? ওর এই সবে 10 বছর বয়স। ও কি বোঝে এখন কি লটর পটর করবে? আলিয়া কিছুটা জোর করে সাধনা বেগমকে ছাদে নিয়ে যায়। সাধনা বেগম গিয়ে দেখতে পায় আদ্র রুহিকে পিয়ারা খাইয়ে দিচ্ছে আর আদ্র রুহিকে পেছন থেকে জড়িয়ে ধরে আছে। সেটা দেখে আলিয়া বলে, দেখলে তো ফুপি, তুমি বললে তোমার মেয়ে কিচ্ছু বোঝে না। এই সবে 10 বছর বয়স, ও কিছু বোঝে না। কিন্তু ওই ছেলে তো সব বোঝে। ওর তো ভালোই বয়স হয়েছে, তুমি তো জানো। কথাটা বলতে দিল না, তার আগেই সাধনা বেগম বলল, তুই চুপ কর আলিশা, যা বোঝার আমি বুঝে নিয়েছি, তোকে আর কিছু কথা বলতে হবে না। তারপর সাধনা বেগম মেয়ের হাত ধরে কাউকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। তার পরের দিন সকালবেলা সাধনা বেগম তার ভাই আরিয়াকে বলেন, ভাইয়া, আমি আর এই বাড়িতে থাকবো না। কেন থাকবি না? আমার শ্বশুর বাড়ি চলে যাব। রুহি ওখানকার স্কুল থেকে পড়াশোনা করবে। আমার শাশুড়ির বয়স হয়েছে, ও এটাই চাইছে। বলেছে আমার ছেলে নেই তো কি হয়েছে, আমার বৌমা নাতনি ওরা তো আছে, ওরা আমাকে দেখবে। অনেকদিন থেকে বলছিল, কিন্তু ওখানকার পরিবেশটা ভালো নয় বলে আমি চলে এসেছিলাম। কিন্তু দেখলাম ওখানে চলে যাওয়াই ভালো। রুহির যদি কপালে পড়াশোনা থাকে, ওই পরিবেশে থেকেই হবে। বাড়ি থেকে স্কুলটা একটু যেতে হবে, এটাই যা অসুবিধা, আর কিছু নয়। তা বললে হয়? তোর দেওরও যা আবার ভালো মানুষ নয়, তারা আবার তোকে দেখতে পারে না। ওরা তো তোর নানা রকম ক্ষতি করছিল, সেই জন্য তো তোকে নিয়ে এখানে চলে এলাম। সেসব ঝামেলা মিটে গেছে, যে যার আলাদা হয়ে গেছে। আমি রুহিকে নিয়ে আমার রুমে থাকবো, ওরা আলাদা থাকবে, আর সমস্যা হবে না। তুমি আর বারণ করো না, আমি কালকেই চলে যাব। সাধনা বেগমের কথা শুনে আরিয়ান চৌধুরী বলে, ঠিক আছে, তুই যদি এখানে না থাকতে চাস আমার কোনো সমস্যা নেই। তোর যেখানে ভালো লাগবে তুই সেখানেই থাকবি। যদি ওখানে কোনো অসুবিধে হয় আমাকে বলবি, আমি সাথে সাথে গাড়ি পাঠিয়ে ওখান থেকে নিয়ে আসবো, কেমন?
সাধনা বেগম জানে আলিয়া সুযোগ খুঁজছে ও মিথ্যা বদনাম দিয়ে আদ্রকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আদ্র কেউ নেই এই মুহূর্তে এই বাড়িতে, ওর পড়াশোনাটাও চালিয়ে যাক। ভাইয়া আরিয়ান খান যাই করুক আদ্রকে কখনো নিজের বাড়ি থেকে তাড়িয়ে দেবে না। তাই সাধনা বেগম ঠিক করলো রুহিকে নিয়ে সে বাড়ি থেকে চলে যাবে। সাধনা বেগমের দেওর ও যা তার সাথে মাঝে মাঝে ঝগড়া করত। আবার সাধনা বেগমের স্বামী মারা যাবার পর পলিসির টাকা নিয়ে ঝামেলা বাঁধে। পরবর্তীকালে আরিয়ান চৌধুরী হস্তক্ষেপ করে সব কিছু মিটিয়ে দেয়। যেহেতু নমিনিতে সাধনা বেগমের নাম ছিল তাই সমস্ত টাকা সেই পায়। বাড়িটা যেহেতু সাধনা বেগমের শ্বশুরের নামে তাই তার অধিকার আছে। বাড়িটা অনেক বড়, দুটো ভাগে ভাগ করা হয়েছে। সাধনা বেগমের শাশুড়ি অনেক দিন থেকেই চাইছে তার বৌমা নাতিকে তার বাড়িতে নিয়ে থাকুক। ভাইয়া আরিয়ান চৌধুরী ভালো হলেও ভাবি ফারিয়া বেগম, আলিয়া ও জাকিরের ব্যবহার ভালো নয়। সাধনা বেগম খুব বিরক্ত ছিল তাদের ওপর, তাই সে আর এখানে থাকতে চাইল না। জানো আর্দ্র ভাই, আমরা বাড়ি থেকে চলে যাচ্ছি। আমরা এখানে থাকবো না, তোমার কাছে আর পড়তে আসতে পারবো না। তুমি ভালো থাকবে। রুহির কথা শুনে আদ্র একটু অবাক হয়ে বলে, কেন তোমরা চলে যাবে এখান থেকে? আমি তো জানি না, মা মামাকে বলছিল, আমি শুনতে পেলাম। চলে যাওয়ার সময় সাধনা বেগম আদ্রকে কাছে টেনে নিল আর কপালে স্নেহের চুম্বন দিয়ে বলল, আদ্র খুব সাবধানে থাকবে। তোমার বাবার স্বপ্ন ছিল তুমি পড়াশোনা করে ভালো মানুষ হও, সমাজে প্রতিষ্ঠিত হও। তোমার বাবা খুব ভালো লোক। আমি জানি তুমি তোমার বাবার ইচ্ছে পূরণ করবে। তুমি একদিন অনেক বড় হবে। তবে এই বাড়িতে কিছু লোক তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তুমি খুব সাবধানে থাকবে। তারা প্রতি পদে তোমাকে বিপদে ফেলার চেষ্টা করছে। তুমি কিন্তু ওদের ফাঁদে পা দেবে না। আমার ভাইয়া মানুষটা খারাপ নয়, আর গফুর ভাইয়াও খুব ভালো মানুষ। কিছু সমস্যা হলে তুমি ওদেরকে বলবে। এখন আমরা আসছি, আর আল্লাহ যদি চায় ভবিষ্যতে তোমার সাথে আমাদের আবার দেখা হবে। তা না হলে আজকেই আমাদের শেষ দেখা। যাবার সময় রুহি বারবার আদ্রর দিকে তাকিয়ে থাকে, আদ্রও তাকিয়ে থাকে। দুজনে কিছু বলতে চায় কিন্তু বলা হয়ে ওঠে না। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। আদ্রর ওপর অত্যাচারের পরিমাণ বাড়তে থাকে। আদ্র কালকে কি হয়েছিল? বাড়িতে চেঁচামেচি হচ্ছিল। বড় ভাইয়া নেশা করে বাড়ি ফিরেছে, তাই সাহেব বকাবকি করেছিল। ছেলেটা একদম নষ্ট হয়ে গেছে। বড় সাহেব অনেক কষ্ট করে এই ব্যবসা দাঁড় করিয়েছে, কিন্তু ছেলে মেয়ে স্ত্রীর ভীষণ আত্মসংকারী। আমি জানি ওরা তোকে প্রতিদিন অপমান করে। তুই কিছু মনে করিস না, দেখবি একদিন তরুণ দিন আসবে, আর এর জবাব তুই সেদিন দিবি। এই নবাবের বেটা কোথায়? যা হবে এত সাজুগুজু করে। কেন ম্যাডাম, কলেজে যাব। ভিখারির বাচ্চা, তুই কলেজে গিয়ে কি করবি? বাড়িতে কাজ আছে, আজকে কিছু গেস্ট আসবে। তুই গিয়ে গেস্ট রুমটা পরিষ্কার কর। আমার শরীরটা ভালো না, আমি ডাক্তারের কাছে চেক আপে যাব। আজকে তুই বাড়িতে থাকবি। আজ আমার গুরুত্বপূর্ণ ক্লাস আছে, আমাকে কলেজে যেতেই হবে। নিকুচি করেছে তোর ইম্পর্টেন্ট ক্লাস। আমি যা বলি সেটাই হবে। তুই আজকে কলেজে যাবি না, মানে যাবি না। ফারিয়া বেগম আদ্রকে কলেজে যেতে দিল না। আলিয়া আর আদ্র ওরা সমবয়সী, একসাথে পড়াশোনা করে। আদ্র একজন মেধাবী স্টুডেন্ট আর আলিয়া পড়াশোনা থেকেও দুষ্টুমি অনেক বেশি মেধাবী। কিছুদিন আগে আলিয়া তার মা ফারিয়া বেগমকে বলছিল বাইরে থেকে একজন স্যার আসবে। সেই স্যার মাঝে মাঝে আসে, সে নাকি আদ্রকে খুব পছন্দ করে। আদ্র আজকে ট্যালেন্ট পরীক্ষা দেওয়ার কথা ছিল। যদি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায় তাহলে ভবিষ্যতে বিদেশে যাওয়ার সুযোগ পাবে। সেজন্য ফারিয়া বেগম নাটক করে আদ্রকে কলেজে যাওয়া বন্ধ করলো। কলেজ থেকে স্যার বারবার ফোন করছে। কলেজ থেকে প্রতি বছর যারা খুব মেধাবী স্টুডেন্ট তারা বিদেশে পড়তে যাওয়ার সুযোগ পায়। সরকার তার সমস্ত খরচ দেয়। এবছর আদ্রর নাম এসেছে কানাডা পড়াশোনা করতে যাওয়ার জন্য। অনেক কষ্ট করে আদ্র একটা ফোন কিনেছে। সেই ফোনে মেসেজে স্যার বলছে, এই সুযোগে হাতছাড়া করলে তোমার অনেক ক্ষতি হবে আদ্র। ভবিষ্যতে তোমার স্বপ্নগুলো অধরাই থেকে যাবে। আদ্র কোনো উত্তর দিতে পারে না। মা, তুমি ভালো নাটকটাই করলে, ঠিক করেছো। আমি আদ্রকে সহ্য করতে পারি না। ও যে কেন আমাদের বাড়িতে আছে আমি জানি না। ও কলেজেও আমার থেকে ভালো রেজাল্ট করে, সেই কারণে সকল স্যার ওকে পছন্দ করে। আমার বাজে লাগে যখন কেউ ওর প্রশংসা করে। ওকে যেভাবেই হোক আমাদের বাড়ি থেকে কলেজ থেকে তাড়াতেই হবে। আর করবে না? কি করবে না? কলেজের স্যারকে
আর পছন্দ করবে না, খুব তাড়াতাড়ি ওর জীবনে অন্ধকার নেমে আসবে। কি করবে তুমি? খুব তাড়াতাড়ি সেটা দেখতে পাবি। ওর জন্য তোর বাবা তোকে আর তোর ভাইয়াকে পছন্দ করে না। কিছুদিন পর কলেজ থেকে একটা স্যারের বাইক চুরি হয়ে যায়। কে বাইক চুরি করেছে সেটা বোঝা যায় না, কিন্তু সিসিটিভি ক্যামেরায় আদ্রকে দেখা যায় বাইকটা নিয়ে বেরোচ্ছে। স্যাররা আদ্রকে অফিস রুমে ডেকে পাঠায়। আদ্রকে বাইক চুরির কথা জিজ্ঞাসা করলে আদ্র অস্বীকার করে, কিন্তু সিসিটিভি ক্যামেরায় আদ্র পরিষ্কার তার ছবি দেখতে পায়। আদ্র বলে, স্যার বাইকটা আমি নিয়ে গেছি ঠিকই, কিন্তু ওটা তো আফতাব স্যার আমাকে চাবি দিয়েছিল বাইকটা নিয়ে যাওয়ার জন্য। সাথে সাথে আফতার প্রতিবাদ করে আর বলে, আমার নামে মিথ্যা বলছো? আমি কখন তোমায় চাবি দিলাম? তোমার সাথে আমার 2 দিন দেখা হয়নি। তাছাড়া আমি বাইকের চাবি কাউকে দেই না। কলেজ থেকে আরিয়ান চৌধুরীকে ফোন করা হয়। আরিয়ান ও তার স্ত্রী ফারিয়া বেগম এমনকি জাকির সেখানে পৌঁছে যায়। জাকির এই কলেজে প্রাক্তন স্টুডেন্ট, সে আবার কলেজের ইউনিয়নের হেড। সব কথা শুনে জাকির চৌধুরী বলে, আরে এই কলেজে আমি স্টুডেন্ট ছিলাম, 4 বছর আমি কলেজ ছেড়েছি। আমি তোর মতন মেধাবী ছিলাম না ঠিকই, তবে কেউ আমাকে কখনো চুরি কথা বলতে পারে না, তো আবার স্যারদের বাইক চুরি। আর তুই কি করলি বলতো শেষ পর্যন্ত? আমি বাইকটা গ্যারেজ থেকে বের করেছি ঠিকই, কিন্তু আমি স্যারের বাইক চুরি করিনি। আফতাব সরকার এই কলেজের প্রফেসর। স্যারের বেশি বয়স নয়, সে পিএইচডি করতে করতে এই চাকরি পেয়েছে মাত্র 25 বছর বয়সে। এই 1 বছর হলো চাকরিতে জয়েন করেছে। আদ্রর সাথে আফতার স্যারের সম্পর্ক খুব ভালো, কিছুটা বন্ধুর মতন তারা কথা বলে। কিন্তু বাইকের চাবি দেবার ব্যাপারে আফতার স্যার বলে, দেখো আদ্র, তুমি স্টুডেন্ট আর তুমি যথেষ্ট মেধাবী ছেলে। আমরা প্রত্যেকেই তোমাকে পছন্দ করি, কিন্তু তুমি কেন এই কাজ করলে? আমি তো বিশ্বাস করতে পারছি না যে তোমার মধ্যে এত হিংস্র কাজ করছে। কিন্তু সিসিটিভি ক্যামেরায় তো আর মিথ্যা বলতে পারে না। দেখা যাচ্ছে তুমি বাইক নিয়ে বেরোচ্ছ, এটা তো প্রমাণিত। তাহলে তোমাকে তো চোর বলে আমরা বিশ্বাস করব? আদ্র অনেক চেষ্টা করছিল, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ করিয়ে আদ্রকে পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পুলিশকে ফোন করতে যাবে, ঠিক তখনই আরিয়ান চৌধুরী বলে ওঠে, পুলিশকে ফোন করতে হবে না, আপনারা কলেজ থেকে আদ্রকে বহিষ্কার করুন, যাতে পরবর্তীকালে আর কোনো স্টুডেন্ট এই কাজ করতে না পারে। শুধু কলেজ থেকে নয়, বাড়ি থেকে ওকে তাড়িয়ে দাও। ওকে যেন আমি আর আমার বাড়িতে দেখতে না পাই। আজ কলেজে স্যারের বাইক চুরি করেছে, কালকে বাড়িতে চুরি করতে পারে। ও তো পরবর্তীতে ডাকাত দল তৈরি করবে। এসব ছেলে আমাদের বাড়িতে যেন না থাকে। ফারিয়া বেগমের কথা শুনে আরিয়ান চৌধুরী আদ্রের কাছে গিয়ে আদ্রর গালে সপাটে একটা চড় মারে আর বলে, আমি তোকে বড্ড বিশ্বাস করতাম, আর তুই আজকে আমায় এই মূল্য দিলি? তোর জন্য আজকে আমার সম্মানহানি হলো। তোকে আমি কখনোই ক্ষমা করব না। তুই চাকরের ছেলে, চাকর হবি, তোর জীবনে ভালো মানুষ হতে পারবি না। আরিয়ান চৌধুরীর কথা শুনে আদ্র কাঁদতে কাঁদতে বলে, সাহেব বিশ্বাস করুন, আমি বাইক চুরি করিনি, আমাকে কোনোভাবে ওরা ফাঁসিয়েছে। কথাটা শেষ করতে পারল না, তার আগে আরিয়ান চৌধুরী বলল, না, তুই জীবনে কিচ্ছু করতে পারবি? তুই আমার চোখের সামনে থেকে এক্ষুনি চলে যা, তোকে আমি সহ্য করতে পারছি না। ছোট লোকের বাচ্চা, তোর আবার বড় বড় কথা। তুই এখান থেকে চলে যা, তা না হলে এক্ষুনি পুলিশকে খবর দেওয়া হবে। আর জানিস, তোকে থানায় ধরে নিয়ে গেলে তোর কি অবস্থা হবে। তাই বলছি, তোকে যেন আর আমি আমার বাড়ির আশেপাশে কখনো না দেখি। যদি দেখি, তোকে আমি নিজের হাতে খুন করব। তোর বাবা খুব ভালো মানুষ ছিল, আমি তো সেই জন্য তোকে বিশ্বাস করে আমার কাছে রেখে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম তোর মধ্যে অনেক গুণ আছে, তাই তো তোকে ভালো কলেজে অ্যাডমিশন করেছি। তোর ভালোর জন্য আমার পরিবারের বিরুদ্ধে গিয়েছি, তা না হলে তোর মতো গ্রামের অনাথ ছেলে এই কলেজে কখনো অ্যাডমিশন পেত না। শুধু আমার সুপারিশে তোর মতো ছেলে আজকে এই কলেজে পড়ছে। কথাটা বলে আরিয়ান চৌধুরী সেখান থেকে চলে যায়। আদ্র কিছুক্ষণ অপেক্ষা করে, আস্তে আস্তে সেও চলে যায়।
ফারিয়া বেগম, আলিয়া ও জাকির তিনজনের মুখে বিস্ময়ে জয়ের হাসি দেখা যায়। এখানে বসে কি করছিস? আমি সব জানি। ওরা অনেক দিন থেকে ষড়যন্ত্র করছিল তোকে কিভাবে তাড়ানো যায়, তোর পড়াশোনা কীভাবে শেষ করা যায়। আর মন খারাপ করে কি করবি? আচ্ছা, আমি ভাবতেও পারিনি বড় সাহেব আমাকে এভাবে ভুল বুঝবে। এত বড় মিথ্যা অপবাদ। তারা আমার কাছে আল্লাহর সমান। আমি কখনোই তাদের সাথে এরকম খারাপ ব্যবহার করব না। বাইকটার চাবি আফতার স্যার আমায় দিয়েছিল আর উনি বের করতে বলেছিল, কিন্তু শেষ পর্যন্ত উনি অস্বীকার করলেন আর আমাকে ফাঁসিয়ে দিল। আর মন খারাপ করে কি করবি? যা হয়েছে ভুলে যাও, আবার সব কিছু নতুন করে শুরু কর। তুই যেমন কলেজে পড়াশোনা করছিস তেমন করবি। আমাকে কলেজ থেকে তাড়িয়ে দিয়েছে আর এমনভাবে করেছে যাতে আমি অন্য কলেজে অ্যাডমিশন নাও নিতে পারি। আমার রেপুটেশন ওরা খারাপ করে দিয়েছে। আমি আর পড়াশোনা করতে পারবো না। আমার লাইফ পুরো বরবাদ হয়ে গেল। আমার কত স্বপ্ন ছিল, আমি বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়বো, কানাডা থেকে স্টাডি করব, সেরকম প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু ওরা ষড়যন্ত্র করে সব শেষ করে দিল। ভবিষ্যতে আমার একজন সফল শিল্পপতি হওয়ার খুবই ইচ্ছে ছিল। এই গাছতলায় আর কতক্ষণ বসে থাকবি? তুই আমার বাড়ি চল। বস্তিতে ছোট্ট একটা রুমে আমি আর তোর চাচি থাকি। আমার ছেলে তার সংসার নিয়ে বাইরে থাকে। তুই আমাদের সাথে থাকবি? চাচা, আর তোমার বোঝা হব না। এবার আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমার 20 বছর বয়স হয়ে গেল। এবার তো আমাকে ভবিষ্যতে যেন ভাবতে হবে। আমার কিছু একটা করতে হবে। কিছু করবি সে তো ভালো কথা, কিন্তু তার আগে তোকে থাকার জায়গা ঠিক করতে হবে। তুই কি এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবি? তুই আমার বাড়ি চল, তুই ওখানে থাকবি, তারপর কিছু একটা করার চেষ্টা করবি। আমি জানি তুই পারবি। তুই সৎ মানুষ আছিস। তোর বাবা খুব ভালো লোক ছিল। আল্লাহ সবসময় ভালো মানুষের সাথে থাকে। আমার মন বলছে তুই একদিন অনেক বড় বিজনেসম্যান হবি। গফুর চাচার অনুরোধ আদ্র আর না বলতে পারে না। সে গফুর চাচার সাথে তার বস্তির বাড়িতে আসে। এখানে এসে সে একটা চালের আতরে কাজ করত। তার পাশে ছিল লটারির দোকান। তার কি মনে হলো সে একদিন একটা লটারি কাটলো। হঠাৎ 15 দিন পর সে লটারি মিলাতে গিয়ে দেখে যে 5 লাখ টাকা সে পেয়েছে। সেদিন আনন্দে আদ্র কাঁদতে শুরু করে আর গফুর চাচাকে জড়িয়ে ধরে আর বলে, চাচা, আমি ভাবতেই পারিনি। আমার মনে হচ্ছে এবার আমার কপাল খুলতে শুরু করেছে। এই টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করব। আমার অনেক দিনের শখ, আমি গাড়ির ব্যবসা করব। আদ্র কথা শুনে গফুর চাচা হাসতে হাসতে বলে, তুই পারবি, আমি জানি তুই পারবি আদ্র। আমি তোর মতো সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর ওই চৌধুরীদের মিথ্যে বদনাম জবাব তুই দিবি। এই টাকা নিয়ে আদ্র প্রথমে একটা জায়গা কেনে, সেখানে পুরনো কিছু গাড়ি কেনে, আবার সেগুলো বিক্রি করে। এই নিয়ে শুরু হয় তার গাড়ি ব্যবসা। আস্তে আস্তে তার ব্যবসা বড় হতে থাকে, চারিদিকে নাম ছড়িয়ে পড়ে। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর 8টা বছরের সেদিনের আদ্র আজকে 28 বছরের যুবক এবং সফল ব্যবসায়ী। নানি, আমি আর তোমার এখানে থাকবো না। কেন, তোর কি হয়েছে? মামির ভাইপো ব্যবহার আমার ভালো লাগে না। ও আমাকে উল্টাপাল্টা কথা বলছে। আমার পছন্দ নয় ওই লোকটাকে। তুমি কোনোভাবেই ওর সাথে আমার বিয়েতে হ্যাঁ বলবে না। আমি তো জানি না কবে থেকে এসব কথা তোকে বলেছে। কই, তুই তো আমাকে বলিসনি। মামি বারণ করেছে। মামি সব জানে। আমি যদি তোমায় বলি তুমি তো মামির সাথে ঝগড়া করবে, তারপর মামা এসে বকাবকি করবে। তাহলে তোকে এখানে রাখা আর হবে না। শকুনের চোখ যখন পড়েছে ও তোর ক্ষতি করেই ছাড়বে। ওর ভাইপো মদ খায়, 1 নম্বর চরিত্রহীন ছেলে। এমন নেশা নেই যে সে করে না। এরকম ছেলের সাথে আমার ফুলের মতো নাতনির আমি কখনোই বিয়ে দেব না। আমি আজকে তোর মামার সাথে কথা বলবো। নানির কথা শুনে আয়রা বেগম রেগে যায় আর বলে, সেজন্য আমি তোমায় কিছু বলতে চাইনি। তুমি এ ব্যাপারে মামাকে কিছু বলবে না। তোকে এইসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি তোর মামাকে বুঝিয়ে বলবো। যদি কিছু অশান্তি হয় আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব। যেখানে মন চাই সেখানে চলে যাব। রাস্তা রাস্তায় ভিক্ষা করে বেড়াবো, তবে এই বাড়িতে আর থাকবো না। তোকে এইসব চিন্তা করতে হবে না, তোর ভালো ছেলের সাথে বিয়ে হবে। তোর ভাইয়া ফোন করেছিল? আমার তো মনে হয় না মামাকে করেছে। তোর রাজু মামাকে করেছিল। আয়রা হচ্ছে আদ্রের ছোট বোন। আদ্র থেকে 5 বছরের ছোট।
মা বাবা যাওয়ার পর আদ্র তার বাবার সাথে শহরে চলে গিয়েছিল, কিন্তু তার বোন তার নানির কাছেই ছিল। আদ্র মামা খুবই ভালো লোক, কিন্তু ওর মামি একজন দজ্জাল মহিলা। ওই মহিলা আদ্র আয়রাকে সহ্য করতে পারে না। আদ্র 2-1 বার মামা বাড়িতে এসেছিল, এখন ব্যবসার কাজে ব্যস্ত থাকার জন্য আসতে পারে না, তবে প্রায় নানি ও বোনকে ফোন করে। আয়রা ও তার নানির ফোন খারাপ হয়ে যাওয়ার জন্য সার্ভিসে দেওয়া হয়। আদ্র তাই তার মামিকে ফোন করে, কিন্তু মামি বিরক্ত হয়, সেজন্য ফোন করা বন্ধ করে দিয়েছে। তার পাশের বাড়ি এক মামার কাছে ফোন করে। আদ্র মামি রসিলা বেগম তার ভাইপোর সাথে আয়রার বিয়ের কথা বলছে। আয়রা অনার্স ফাইনাল ইয়ারের ছাত্রী, দেখতে শুনতে খুব সুন্দর, সেজন্য তার মামি চায় তার ভাইপোর সাথে বিয়ে দিতে। ভাইয়ের অন্যত্র লোভ আছে আয়রার দিকে, কিন্তু আয়রা তাকে পছন্দ করে না। এদিকে আদ্রর কাছে একটা খবর এসেছে, চৌধুরী গ্রুপ অফ কোম্পানির অবস্থা ভালো নয়, যে কোনো সময় কোম্পানি নিলামে উঠতে পারে। খবরটা দেয় গফুর চাচা আদ্রকে। বেশি অহংকার ভালো নয়, জানিস আদ্র? আদ্র তখন অফিসে বসে কিছু কাগজপত্র দেখছিল। গফুর চাচা ওই কথা শুনে আদ্র গফুর চাচার দিকে তাকায় আর বলে, চাচা তুমি কি বলছো? আমি ঠিক বুঝলাম না, কার অহংকার হয়েছে? আরিয়ান চৌধুরী ফ্যামিলি মেম্বারদের। তোর সাথে যেটা করেছিল সেটা ঠিক কাজ করেনি। কেন, কি হয়েছে? আরিয়ান চৌধুরী স্ট্রোক হয়েছে, বিছানায় শয্যাশায়ী অবস্থা ভালো নয়, কোমায় চলে গেছে। কোম্পানি আর ভালো চলছে না। ছেলেটা তো এলাকার নাম করে মাতাল হয়ে গেছে, মেয়ে সে তো বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর ওই মহিলা স্বামীকে না দেখে এখানে ওখানে চড়ে বেড়াচ্ছে। জানিস বাবা, ও আরিয়ান চৌধুরীর জন্য কষ্ট হয়। লোকটা সারা জীবন পরিশ্রম করে গেল, কিন্তু জীবনে কিছু পেল না। নিজের পরিবারের কাছ থেকে কোনোদিন ভালোবাসা পায়নি। ওনার এক পরিচিত বন্ধুর মাধ্যমেই আমি এই কাজটা পাই। আর ওনার কোনো অহংকার ছিল না, আমাকে কখনো বাড়ির দারোয়ান মনে করতো না, এক টেবিলে বসে খাওয়াতো। তোর বাবাও দীর্ঘদিন ওখানে কাজ করেছে। আমি সব জানি চাচা, আমি দীর্ঘ 8 বছর ওখানে ছিলাম, কিন্তু কোথায় দুঃখ হয় জানো? সাহেব আমায় চিনতে পারলো না। সে কি করে বিশ্বাস করলো যে বাইকটা আমি চুরি করেছি? পরিকল্পনা তো আগে থেকে ঠিক ছিল, আমি সেটাই ধরতে পারিনি। এবার সময় এসেছে জবাব দেওয়ার। তুই তো এখন অনেক ভালো অবস্থায় আছিস, এই কোম্পানি যদি নিলাম হয় তুই কিনে নিবি। এটাই হবে তোর অপমানের প্রথম প্রতিশোধ। তারপর ওই চৌধুরী মেম্বারদের ছাড়বি না, যারা তোকে অপমান করে কলেজ থেকে তাড়িয়ে দিয়েছে, তোর পড়াশোনা শেষ করে দিয়েছে। তোর স্বপ্ন ছিল তুই বিদেশ যাবি, সে সব কিছু করতে দেয়নি। গফুর চাচার কথা শুনে আদ্র হাসলো, কিছু বলল না। মা, ভাইয়া কালকে বাড়িতে আসেনি? হয়তো কোথাও পার্টিতে গিয়ে বেহুশ হয়ে পড়ে আছে। বাবার অবস্থা দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে, বাবার চিকিৎসা ঠিকঠাক হচ্ছে না। কোথা থেকে টাকা আসবে যে তোর বাবা চিকিৎসা করাবো? আজ এতদিন ঘরে পড়ে আছে, সব শেষ হয়ে গেছে। মা, এবার আমাদের বাজেট মেপে কাজ করতে হবে। কোম্পানি থেকে আর ভালো টাকা পাচ্ছি না। এইভাবে চলতে থাকলে আমাদের পথে নামতে হবে। মন্টু চাচাকে বলা হয়েছে কোম্পানির নিলামের জন্য। আমার খুব খারাপ লাগছে, বাবা অনেক কষ্ট করে কোম্পানি তৈরি করেছে, আর চোখের সামনে সব শেষ হয়ে যাচ্ছে। এখন এসব কথা বলে কি লাভ? যা হবার তো হয়ে গেছে। আর তোর প্রফেসরকে যে তুই বিয়ে করবি, তার কি হলো? বেটা এখন সব অস্বীকার করছে। আমাকে মনে হয় আমি বিয়ে করবো না। কেন বিয়ে করবে না? জানি না, ফোনে সুইচ অফ করে রেখে দিয়েছে, আর কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারছি না। এত সহজে হাল ছেড়ে দিস না, তুই কলেজে গিয়ে দেখা কর। এখন ওই কলেজে আর পড়ার না, অন্য কলেজে বদলি হয়ে গেছে, আর আমি ওর বাড়ির ঠিকানা জানি না। আগে যে কলেজে পড়াতো ওখানে গিয়ে দেখ না, নিশ্চয়ই বাড়ির ঠিকানা দেয়া আছে। ঠিক আছে, আমি দেখবো। স্যার প্রথম থেকেই আমাকে খুব একটা পছন্দ করতো না। আমি জোর করে বাধ্য করেছিলাম আমার সাথে সম্পর্কে। তখন বাবার নাম ডাক ছিল, ব্যবসা ছিল, এখন তো সব কিছু ডুবে গেছে। এখন কি পাত্তা দিবে? তাছাড়া বাইক চুরির মিথ্যা অপবাদ দিয়ে আদ্রকে কলেজ থেকে তাড়িয়ে দেওয়াটা উনি মেনে নিতে পারেননি। তবুও হাল ছাড়লে হবে না। সরকারি চাকরি করে এই ছেলেকে ছাড়লে আর কি ভালো ছেলে তোকে বিয়ে করবে? যেভাবেই হোক ব্ল্যাকমেল করবে, বিয়ে আমাকেই করতে হবে, এইভাবে চাপ দেবে। কলেজের প্রফেসর আক্তার সরকার, যার সাথে আলিয়া সম্পর্ক করেছিল, আক্তার সরকারের বাইক চুরি করার কেন্দ্র করে আদ্রকে কলেজ ছাড়তে বাধ্য করা হয়েছিল। এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র।
জি, আলিয়া ফারিয়া বেগম ও জাকির চৌধুরী মিলেই আফতার সরকারকে দিয়েই করিয়েছে। এদিকে কলেজে গিয়ে আলিয়া খোঁজ নেয়, আগে যেখানে বাড়ি ভাড়া থাকতো সেখানে আফতার সরকার আর থাকে না। এখন কোথায় আছে তার সেটা জানে না। কলেজ থেকে খোঁজ লাগায়, এরপর কোন কলেজে ভর্তি হয়েছে তারা জানায় নর্থ বেঙ্গল কোনো এক জায়গায় হবে, তার সঠিক ঠিকানা বলতে পারে না। এদিকে কোম্পানি নিলাম হলে আদ্র চৌধুরী গ্রুপ কোম্পানিকে কিনে নেয়, আর সে আবার নতুন করে তাকে প্রতিষ্ঠা করে। আরিয়ান চৌধুরী মারা যায়, যার ব্যাংক থেকে এত লোন নেওয়া হয়েছিল তার বাড়ি পর্যন্ত নিলাম হয়ে যায়। আলিয়া কাঁদতে কাঁদতে তার মা ফারিয়া বেগমকে বলে, মা বাবার এত টাকা ব্যাংক লোন ছিল, আমরা তো কিছুই জানি না। তোর বাবা তো ওরকমেরই ছিল, পরোপকারী। নিজের পরিবারকে কখনো সে চোখে দেখেনি, যা কিছু করেছে সব পরের জন্য করেছে। তবে তুই চিন্তা করিস না, তোর বড় ভাইয়া আছে, সে নিশ্চয়ই আমাদের দেখবে। মায়ের কথা শুনে জাকির চৌধুরী বলে, মাকে কাকে দেখবে? যে যা নিজের ব্যবস্থা কর। আমি কোথায় থাকবো তার ঠিকানায় আমি জানি না, তোদের আবার কি ব্যবস্থা আমি করে দেবো বলো? আজকে লাস্ট এই বাড়িতে থাকার, কালকে থেকে তো আমরা থাকতে পারবো না। আমার এক বন্ধু দার্জিলিংয়ে থাকে, ওখানে সে হোটেলে কাজ করে, আমিও চলে যাব ওর কাছে। ছেলের কথায় আহত হলো ফারিয়া বেগম আর বলল, তুই আমার বড় ছেলে, আলিয়ার বড় ভাই, সেই হিসেবে তোর একটা দায়িত্ব আছে। তুই তোর ছোট বোনকে এভাবে পথে ফেলে যেতে পারিস না। তখন মনে ছিল না যখন তুমি বাবাকে অপমান করতে, আমাদের সঠিক পথ দেখাতে পারোনি, বারবার আমাদের উত্তেজিত করেছো। তোমার তো অহংকার কম নয়। মা যত নষ্টের মূল হলে তুমি তোমার মধ্যে শিক্ষার অভাব আছে, সেজন্য আমাদের ভুল পথে চালনা করেছো। আমাদের এত বড় কোম্পানি নিলামি হয়ে গেল, আমাদের বাড়ি গাড়ি সব চলে গেল। আজকে যে আমরা পথে বসেছি, শুধু বাবা নয়, এর জন্য তুমি দায়ী। তোমার আত্ম অহংকার। নুরুল চাচার এই বাড়িতে মারা যায়, আদ্রর তোমার কাছে এসেছিল সাহায্যের জন্য, তুমি তা করনি। মিথ্যে বদনাম দিয়ে আদ্রকে কলেজ থেকে তাড়িয়ে দিয়েছো। আলিয়াকে বাধ্য করেছো প্রফেসর আফতার সরকারের সাথে প্রেম করার জন্য। ছেলের কথায় ফারিয়া বেগম রেগে যায় আর বলে, যত দোষ আমার, তোর কোনো দোষ নেই। তুই তো প্রথম থেকে স্বেচ্ছাচারী ছিলিস, কবে আমার কথা শুনেছিস? এখন আবার বড় বড় কথা বলছিস। ছোট থেকে তো বন্ধু মদ মাতাল নিয়ে করতিস, মাতলামি করতিস, তোর মুখে সেই কথা শোভা পায় না। মা ফারিয়া বেগমের কথা শুনে জাকির খুব রেগে যায় আর বলে, সব কিছুর মূলে তুমি আজ, তোমার জন্য আমরা নিঃস্ব হয়ে গেলাম, আমাদের পথে বসতে হলো, তোমাকে আমি ছাড়বো না। কথাটা বলে জাকির তার মায়ের গলা চেপে ধরে, তাকে মারধর শুরু করে দেয়। আলিয়া গিয়ে তার ভাইকে শান্ত করে। ফারিয়া বেগম হাঁপাতে থাকে, জাকিরকে কিছু বলে না সে সেখান থেকে চলে যায়। আলিয়া আপু, আজকে একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাব, তুমি যাবে? তোমার তো একটা চাকরি দরকার। কোথায়, কোন কোম্পানি? কলকাতায় একটা প্রাইভেট কোম্পানিতে। তুমি আজকে যা না, দেখো কি হয়, যদি ভ্যাকেন্সি খালি থাকে তাহলে বলবি আমাকে। আলিয়া এখন রুহি আর তার মা সাধনা বেগমের সাথে তাদের বাড়িতে থাকে। সেই দিনে ওই ঘটনার পর জাকির তার মাকে খুব মারধর করে, তারপর সে বাড়ি থেকে চলে যায়। তার মা ছেলে ওই অত্যাচারে সহ্য করতে না পারে সে রাতেই সে আত্মহত্যা করে। আলিয়া মায়ের মৃত্যু মেনে নিতে পারে না, সে খুব ভেঙে পড়ে। খবর পেয়ে সাধনা বেগম আলিয়াকে নিজের বাড়িতে নিয়ে আসে। আজকে রুহি ইন্টারভিউ দিতে এসেছে। ম্যানেজার ইন্টারভিউ নিচ্ছে, তার সমস্ত ডকুমেন্ট ম্যানেজার চায়। রুহি সমস্ত ডকুমেন্ট জমা দেয়, তারপর যা যা প্রশ্ন করে তাই উত্তর দেয়। ম্যানেজার বলে, আমাদের বস এখন বাইরে গেছে, ফিরে আসুক, আপনার ইন্টারভিউ সব ভিডিও করে রাখা হয়েছে। আজকে রাতে বস ফিরে আসবে, কালকে আপনাকে জানাবো আপনি সিলেকশন হলে কিনা। ওকে স্যার, তাহলে আজকে আমি আসছি। রুহি বাইরে এলে আলিয়া তাকে জিজ্ঞাসা করে, কিরে কেমন ইন্টারভিউ দিলি? ভালোই তো, যা যা জিজ্ঞেস করেছি সব উত্তর দিয়েছি, যা যা ডকুমেন্ট চাইছে সবই দিয়ে এসেছি। বাকিটা আল্লাহর ইচ্ছা। ওদের বস এখন বাইরে গেছে, উনি ফিরবেন, আমার ইন্টারভিউ ভিডিও করে রেখে দিয়েছেন, উনি দেখে যদি পছন্দ হয় তাহলে সিলেক্ট করবেন। তাহলে কবে থেকে জয়েন করবে? কিছু বলতে পারছি না আপু, বস জানে, উনি আগে আমাকে সিলেক্ট করুন, তারপর তো আমি জয়েন করব। আর ভ্যাকেন্সি খালি আছে কি? জানি না।
না, ওদের কোম্পানি দুজনকে দরকার, এখানে 10 জন ইন্টারভিউ দিয়ে এসেছে। আমার এক বান্ধবী, তার মাধ্যমে আমি গিয়েছিলাম, সেও দিয়েছে। কার কপালে খুলবে কে জানে। অফিসে আদ্র ম্যানেজারকে যারা ইন্টারভিউ দিয়েছিল তাদের সমস্ত ডকুমেন্ট পেয়ে পাঠায়। সেখানে রুহিকে দেখে আদ্র একটু চমকায়, তারপর একটু মুচকি হাসি দিয়ে ম্যানেজারকে বলে, তামিম, এই মেয়েটাকে তুমি ফোন করো, একেই সিলেক্ট করো আমাদের কোম্পানিতে। ওকে বলে তামিম সেখানে চলে যায়। তারপর রুহির কাছে ফোন যায়। রুহি আনন্দে তার মাকে জড়িয়ে ধরে আর বলে, মা, আমি ভাবতেই পারিনি এই জবটা আমি পাবো। মিতালি জোর করে আমাকে নিয়ে গিয়েছিল, কিন্তু মিতালির মনে হচ্ছে হয়নি, ওর মনটা খারাপ হয়ে যাবে। ততদূর তুই কি করে যাবি? ওখানে মিতালির সাথে পেইং গেস্ট হিসেবে একজনদের বাড়িতে থাকবো। তা চাকরিটা যে তুই পেয়েছিস, মিতালি তো পায়নি। ও তো একটা জব করে, সেখানে স্যালারি বেশি নয়, সেজন্য এখানে ইন্টারভিউ দিয়েছিল। না পেলে ওখানেই করবে, পরের বারে হয়তো ওর সুযোগ হবে। রুহি আর মিতালি ক্লাসমেট, একসাথে পড়াশোনা করত। মিতালি একজন কল সেন্টারে কাজ করে। ওই রুহিকে বলেছিল চাকরির কথা। ইচ্ছা ছিল জীবনে কিছু করার, তাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেই ও চেষ্টা করেছিল। ওদের কথা শুনে আলিয়ার মনটা খারাপ হয়ে যায়। ও তখন রুহিকে বলে, রুহি, তোর চাকরি হয়ে গেলে তুই এবার আমাদের জন্য একটা চেষ্টা করবি? আর কতদিন তোদের বোঝা হয়ে থাকবো বল? আলিয়ার কথা শুনে সাধনা বেগম বলে, কী সব উল্টোপাল্টা কথা বলছিস? ফুপি বুঝি কেউ নয়? আমি তো একদিন বিপদে পড়েছিলাম, আর তোর বাবা সবার আগে আমার পাশে এসে দাঁড়িয়েছিল, আমাকে আশ্রয় দিয়েছিল। সেদিন তোর বাবা না থাকলে আমার তো বিপদ হতে পারত। পরবর্তীকালে আমি ওখান থেকে চলে এসেছি। তোমাকে রুহিকে ওখান থেকে আমি তাড়িয়েছি। আমরা কেউ আদ্রর সাথে ভালো ব্যবহার করিনি। কথাটা বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আলিয়া সেটা দেখে রুহিকে বলে, আপু, তুমি চিন্তা করো না, আমি কিছুদিনের মধ্যে তোমার জবের ব্যবস্থা করে দেব। আজকে রুহি অফিসে জয়েন করেছে। হঠাৎ স্যারের কেবিনে তার ডাক পড়ে। ভেতরে ঢোকার আগে অনুমতি নেয় আর বলে, মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। অনুমতি পাওয়ার পরে রুহি ভেতরে ঢোকে। আদ্র তাকে ইশারায় বসতে বলে। তারপর জিজ্ঞাসা করে, তারপর রুহি, কেমন লাগছে আমাদের এই অফিস? ভালো লাগছে। হঠাৎ চাকরি করার শখ হলো কেন? আমাদের আর্থিক অবস্থা ভালো নয়, বাবা নেই, কোনো বড় ভাই নেই, বিধবা মায়ের আমি একমাত্র সন্তান। জীবনে কিছু করার ইচ্ছে ছিল, সেই কারণেই আপাতত এই জবটাকে বেছে নিলাম। এর সাথে আমি মাস্টার কমপ্লিট করতে চাই। এখন তো ফাইনাল অনার্সের ছাত্রী। হ্যাঁ স্যার। একেবারে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর চাকরিটা করতে পারো তো? সমস্যা হচ্ছিল স্যার, অর্থনৈতিক প্রবলেম বারবার শিক্ষার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করছিল। মা পেরে উঠছিল না, সেই কারণে আমি সিদ্ধান্ত নিলাম কিছু করার। ঠিক আছে, এই একটা বছর আমাদের কোম্পানি তোমাকে সহযোগিতা করবে। তারপর তোমার চাকরি গভর্নমেন্টস হয়ে যাবে। তখন আর ফাঁকি দেওয়া যাবে না, মন দিয়ে কাজ করতে হবে। ধন্যবাদ স্যার, আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব। শুধু ধন্যবাদ দিলে হবে না, এই ফাইলগুলো দিচ্ছি, এগুলো এক্ষুনি দেখে নাও। ম্যানেজারকে সব বুঝিয়ে দিচ্ছি, তার আগে তোমাকে একটু কফি করে দাও। ঠিক আছে স্যার। রুহি চলে যায়। আদ্র এক দৃষ্টিতে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, রুহি, তুমি আমাকে চিনতে পারলে না, কিন্তু আমি তোমাকে ঠিকই চিনেছি। এখন তো তুমি আমার কাছে আছো, আর এখানেই তোমাকে সারা জীবন রেখে দেব। সেদিন তোমাকে হারিয়ে ফেলেছিলাম, আর আজ তোমাকে হারাতে দেব না। অফিস ছুটির শেষে রুহি বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিল। সেটা দেখে আদ্র খেয়াল করে যে আদ্র রুহির সামনে এসে বলে, গাড়িতে উঠে এসে বসো। যাবে কোথায় যাবে বলো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। রুহি প্রথমে অন্যমনস্ক ছিল, সে তখন আদ্রকে খেয়াল করেনি। তারপর তার গলা শুনতে পেয়ে সে আদ্রর দিকে তাকায় আর বলে, স্যার আপনি এখানে? হ্যাঁ, এই রাস্তা দিয়ে আমি বাড়ি ফিরি। বাসের জন্য অপেক্ষা করতে হবে না, তুমি আমার গাড়িতে উঠো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। ধন্যবাদ স্যার, আমার এক বান্ধবী আসবে, আমি আপনার সাথে যেতে পারবো না। ওকে, সমস্যা নেই, সাবধানে যাবে। আদ্র গাড়িটা স্টার্ট দিয়ে রুহি তাকে বলে, স্যার আপনার সাথে একটা কথা আছে। রুহির কথা শুনে আদ্রের কৌতূহল বেড়ে যায়। আদ্র রুহিকে জিজ্ঞাসা করে, হ্যাঁ বলো রুহি, কি বলতে চাও? আপনার কাছে আমার একটা অনুরোধ ছিল, কিন্তু এখন নয়, 2 দিন পর বলবো। 2 দিন পর কেন, এখনই বলো তো। 2 দিন পর বলি না? ওদের কথার মাঝে রুহির বান্ধবী চলে আসে। তারপর আসছি বলে সেখান থেকে ওরা চলে যায়। রুহির কথা শুনে আদ্র মনে মনে বলে, কি জানি মেয়েটা কি বলবে। ও মনে হয়
আমাকে চিনতে পারেনি, তবে তুমি চিনতে না পারলেও আমি যে তোমাকে চিনতে পেরেছি এটাই যথেষ্ট। ওর কি কোনো বয়ফ্রেন্ড আছে? কি জানি, থাকলেও থাকতে পারে, কিন্তু আমার তাতে কি? কেন মনে হচ্ছে এসব কথা? তার মানে আমিও কি ওকে ভালোবেসে ফেলেছি? সে যাই হোক, এখন এসব নিয়ে ভাবলে হবে না। আমার কাছে আছে, দেখা যাক কি হয়। মা, টিফিন রেডি করেছো? হ্যাঁ করছি, আজকে একটু দেরি হয়ে গেছে, সেরকম কিছু করতে পারিনি। রুটি আর আলু ভাজি করেছি, ওই দিয়ে টিফিনটা করবি। আজকেও কি কাজের খালা আসেনি? হ্যাঁ রে, কাজের খালার জ্বর হয়েছে, সেজন্য আসেনি। আমি আর পারছি না, আমারও তো বয়স হয়েছে, সেজন্য বলছি একটা বিয়ে কর তুই, তাও করবি না? প্রফেসর আফতার সরকার এখন অন্য জায়গায় বদলি হয়ে চলে এসেছে। সেখানে বাড়ি ভাড়া নিয়ে আছে, তার মা তার সাথে এসেছে। ওরা 2 বোন 1 ভাই। 2 বোনের বিয়ে হয়ে গেছে, বাবা অনেক দিন আগেই মারা গেছে। তাই আফতার সরকার যেখানেই যায় তার মাকে সাথে নিয়ে যায়। গ্রামে চাচারা থাকে, কিছু জমি জায়গা আছে, সেসব তারাই দেখাশোনা করে। আফতার সরকার ও তার মা যখন কথা বলছিল, ঠিক বাড়ির কলিং বেল বেজে ওঠে। কলিং বেলের আওয়াজ পেয়ে তার মা মিনারা বেগম আফতারকে বলে, দেখ আফতার কে এসেছে। হ্যাঁ আমি দেখেছি, তুমি তাড়াতাড়ি করো, তা না হলে প্রথম ক্লাসটাই ধরতে পারবো না। মায়ের সাথে কথা বলে আফতার দরজা খুলে দেয়। দেখে একটা সুন্দর মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখে আফতার সরকার মুগ্ধ হয়ে যায়। সে কিছু বলার আগে মেয়েটা আফতার সরকারকে বলে, আন্টি আসেন। আফতার কিছু বলার আগে মিনারা বেগম ভেতরে থেকে বলে, হ্যাঁ রে আয়রা, আমি রান্নাঘরে আছি, আজকে আমি তোদের সাথে যেতে পারবো না, তুই তোর নানিকে নিয়ে চলে যা, কালকে যাব। দেখ না, আজকে আমার এখনো রান্না হয়নি, আমার ছেলে কলেজে যাবে, দেরি হয়ে যাচ্ছে। কাজের খালা কাল থেকে আসেনি, জ্বর হয়েছে। একজন বলল, আপনি তো আমাকে আগে বলেননি আন্টি, আমি আপনার রান্নাটা করে দিতাম। তোকে বললে তো নিশ্চয়ই করে দিতিস, কিন্তু তোর সামনে পরীক্ষা, সেজন্য তোকে কিছু বলিনি। তুই আবার তোর অসুস্থ নানিকে নিয়ে ভুগছিস। বলুন আন্টি, আপনার কি কি রান্না বাকি আছে? এখানে তোকে সাহায্য করতে হবে না, তুই বরং আমার ছেলেকে খেতে দে, ও তাড়াতাড়ি করছে, খাবারের টেবিলে বসে আছে। মিনারা বেগমের কথা শুনে আয়রা দেখলো খাবার সাজানো আছে। আয়রা তাড়াতাড়ি করে হাত ধুয়ে খাবার রেডি করলো। তারপর আফতার সরকারের দিকে তাকিয়ে বলল, সব রেডি করে দিয়েছি, আপনি বসুন আর খাওয়া শুরু করুন। আফতার সরকার দেখলো মেয়েটা তার দিকে সুন্দর করে গুছিয়ে দিচ্ছে। সে আর কোনো কথা না বলে খাওয়া শুরু করলো। আয়রা আফতার সরকারকে দেখে মিনারা বেগমকে উদ্দেশ্য করে বলে, আন্টি আর কিছু সাহায্য লাগবে? না রে, আর তোকে কিছু করতে হবে না, তুই তো নানিকে নিয়ে আজকে যা, আমি কালকে যাব, কালকে থেকে কাজের লোক নিশ্চয়ই আসবে। আয়রা চলে গেলে আফতার সরকার তার মাকে বলে, মা, মেয়েটা কে ছিল? ছেলের কথা মেনে মিনারা বেগম বলল, ওদের পাশেই বাড়ি, ওর নাম আয়রা, আর ও ওর নানির সাথে থাকে, ওর মামা মামিরা আলাদা থাকে। একদিন ডাক্তারের কাছে গিয়ে ওদের সাথে আমার আলাপ হয়, তারপর কথায় কথায় জানতেও পারি ওদের এখানেই বাড়ি, তারপর একসাথে ফিরি। মেয়েটা রোজই আসে আমার কাছে। তুমি কোন ডাক্তারের কাছে গিয়েছিলে? আর আমাকে তো কিছু বলনি। এখানে এসে তুই নতুন কলেজে জয়েন করছিস, তুই চিন্তা করবি, সেই জন্য আমি তো কিছু বলিনি। কদিন আগে বাথরুমে পড়ে গিয়েছিলাম, আমার পায়ে খুব ব্যথা লেগেছে। আমার কাজের মেয়ে আমাকে নিয়ে ডাক্তারের কাছে যায়, আর আয়রা ওর নানিকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিল, ওইখানেই আমাদের আলাপ হয়। ডাক্তারটাও ফিজিওথেরাপি করে, তারপর আস্তে আস্তে পায়ের ব্যথাটাও কমে যায়। ওর নানিকে নিয়ে আয়রা মাঝে মাঝে ডাক্তারের কাছে যায়। আজকে আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তো রান্না করতে দেরি হয়ে গেল। আজ মনে হয় আমার যাওয়া হবে না। মায়ের কথা শুনে আফতার রেগে যায় আর বলে, নতুন কলেজে জয়েন করেছি বলে তুমি আমাকে কিছু জানাবে না? যা হয়েছে হয়েছে, এখন তোমার পা ঠিক হয়েছে? এখন ঠিক আছে, তবে ডাক্তার আবার চেক আপে যেতে বলেছে। ঠিক আছে, আজকে কলেজ থেকে ফিরে বিকেলে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আজকে আয়রা অনার্স ফাইনালে সেমিস্টার পরীক্ষা হলে গার্ড দিচ্ছেন আফতার সরকার। আয়রাকে দেখে আফতার সরকার একভাবে তাকিয়ে থাকে। আয়রাও তাকে দেখে। আফতার জিজ্ঞাসা করে, তুমি এখানে? আফতার কথায় মুচকি হাসে আয়রা। হাসতে হাসতে বলে, হ্যাঁ, আজকে আমার অনার্স ফাইনাল পরীক্ষা, এই কলেজে সিট পড়েছে। কিন্তু আপনি এখানে কেন? হ্যাঁ, এই কলেজে আমি প্রফেসর। ও আচ্ছা, তাহলে ভালোই হয়েছে, একটু হেল্প করবেন? কেন, পড়াশোনা কি করো না?
করেছি, যদি কিছু অসুবিধা হয়। আমি স্যার হিসাবে ভীষণ কড়া, তাই আমার কাছ থেকে কোনো সাহায্য আশা করবে না। কথাটা বলে আফতার স্যার সেখান থেকে চলে যায়। আয়রা মুচকি আসে, প্রত্যেককে খাতা দিয়ে দেয় আর লেখা শুরু করতে বলে। আয়রা প্রথমে চুপ করে বসে থাকে। সে আফতার স্যারকে খেয়াল করছিল, কিছু বলে না। কিছুক্ষণ পর একটা মেয়ে আয়রাকে কিছু জিজ্ঞাসা করতে গেলে আফতার স্যার বলে, যারা ক্লাসে কথা বলবে তাদের খাতা কেড়ে নেওয়া হবে, ক্লাস থেকে তাড়িয়ে দেওয়া হবে। স্যারের কথা শুনে ওরা কথা বলা বন্ধ করে দেয়। তারপর আয়রা কোনো দিকে না তাকিয়ে লেখা শুরু করে। ঘন্টা পড়ে যাওয়ার পর স্যার সবার খাতা নিয়ে নেয়। তারপর আয়রার খাতা চেক করতে দেখে সব প্রশ্নের উত্তর মোটামুটি দিয়েছে। আফতার স্যার হাসে। আয়রা বাড়ি এলে তার নানিকে জিজ্ঞাসা করে, কি রে, কেমন পরীক্ষা হলো? ভালো নয়। ভালো নয় কেন? জানো নানি, পাশের বাড়ির মিনারা আন্টির ছেলে ওই কলেজের প্রফেসর, যে কলেজে আমার সিট পড়েছে। ছেলেটা খুব কড়া, গার্ড দিচ্ছিল। আমরা কেউ কাউকে জিজ্ঞাসা করতে পারছিলাম না। তা জিজ্ঞাসা করতে হবে কেন? তুই তো পড়ে পরীক্ষা দিতে গিয়েছিস। স্টুডেন্ট হিসেবে খুব একটা খারাপ নয়। তোর ভাইয়া ফোন করেছিল, আমি বললাম ও এখন পরীক্ষা চলছে। তোর ভাইয়া বলল রাতে কল দেবে, তুই ভাইয়ের সাথে কথা বলবি। ভাইয়া কি বলছিল? আমার শরীর কেমন আছে জানতে চাইছিল। তোর কথা জিজ্ঞাসা করাতে আমি বললাম তোর পরীক্ষা চলছে। তোর ভাইয়া বলল রাতের দিকে তোকে কল দিবে। রাতের বেলায় আদ্র ফোন করলে আয়রার সাথে হ্যালো বলে আর বলে, ভাইয়া আমি তোর সাথে কথা বলবো না। কেন, কি হয়েছে? আমার বোনটা বুঝি আমার উপর খুব রেগে আছে? তুই আমায় কি বলেছিস? কি বলেছিলাম মনে করতে পারছি না। তুই কতদিন এখানে আসিসনি? তোর এই মাসে আসার কথা ছিল তো। খুব কাজের চাপ রে বোন, একটু কাজ খালি হলেই যাব। নতুন আবার একটা কোম্পানি কিনেছি, তাকে নতুনভাবে সাজাতে হচ্ছে। জানিস তো, বাবার যে বাড়ির চাকরি ছিল আমি সেখানেই চাকর ছিলাম। সেই চৌধুরী গ্রুপ অফ কোম্পানি আমি কিনে নিয়েছি। ওই কোম্পানির মালিক এখন আমি। আয়রা বলে, সত্যি ভাইয়া, আমি খুব খুশি হয়েছি। আমি জানি আমার ভাইয়া সব করতে পারবে। ওটাই তো তোর প্রতিশোধ। যে মেয়েটা কত অপমান করেছিল তোকে, কলেজ থেকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে তাকে তাড়িয়ে দিয়েছে। তোর পড়াশোনা সব শেষ করে দিয়েছে, কিন্তু তোর স্বপ্ন দেখা সেটা তো শেষ করেনি। তোর মনের মধ্যে জেদ ছিল, তাই তুই পারলি। তুই অনেক বড় হবি রে ভাইয়া। বোনের কথা শুনে আদ্র হাসে, তারপর বলে, তোর কি পরীক্ষা শেষ? এই তো আজকে শুরু হয়েছে, এখন দেরি আছে কেন ভাইয়া? আমি যাব গ্রামের বাড়িতে, ওখানে কোম্পানি খুলব। ওটা আমার প্রিয় জায়গা। গ্রামেও 13 বছর বয়স পর্যন্ত আমি ছিলাম। বা আমার কবরে মাটি দেব। তুই আমার সাথে যাবি গ্রামের বাড়ি? ঠিক আছে বোন? হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। মন দিয়ে পড়াশোনা করবি, নানির খেয়াল রাখবি। পরে কথা বলবো, এখন রাখছি। হ্যাঁ, ঠিক আছে। তারপরের দিন আয়রা কলেজের পরীক্ষা দিতে গেলে আফতার সরকার বলে, কাল তো ভালোই পরীক্ষা দিলে, আজকে কেমন প্রস্তুতি নিয়েছো? আফতার স্যারের কথা শুনে আয়রা হাসতে হাসতে বলে, আজকে টুকলি করে এনেছি। কি? হ্যাঁ স্যার, সত্যি বলছি। এই সাবজেক্টটাই আমি খুব কাঁচা, কিছুতেই মনে করতে পারি না। সেই জন্যই এই কাজ করেছি। কাউকে বলবেন না স্যার, বিপদ হতে পারে আমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেই হবে, তা না হলে আমার বিয়ে হবে না। আপনার মা আমায় খুব পছন্দ করে, আপনি নিশ্চয়ই আমার ক্ষতি চাইবেন না। আয়রার কথা শুনে আফতার স্যার বলে, তুমি পরীক্ষা শেষে আমার সাথে দেখা করবে, গেটের সামনে আমি থাকবো। ওকে স্যার। আফতার সরকার পরীক্ষার হলে বারবার আয়রার দিকে তাকিয়ে আছে। আয়রা মন দিয়ে লিখে যাচ্ছে, সে কোনো দিকে তাকাচ্ছে না। আফতার স্যার বুঝতে পারছে আয়রার সাথে মজা করছে। পরীক্ষা শেষে আফতার স্যার গেটের সামনে দাঁড়িয়েছিল। আয়রা স্যারকে দেখে বলল, স্যার আমাকে যেন কি বলেছিলেন? তোমার ফোন নাম্বারটা আমাকে দাও। কেন স্যার, আমার সাথে প্রেম করবেন? যদি বলি হ্যাঁ, তাহলে তুমি কি করবে? সরি স্যার, আমার বিয়ে মিটে গেছে, আমি এঙ্গেজ, তাই সম্ভব নয় আমার সাথে আপনার সম্পর্ক। আপনি এক কাজ করুন, আমার এক বান্ধবী আছে রিয়া, আপনি ওর সাথে প্রেম করতে পারেন। ও বলেছিল আপনাকে প্রথম দিন দেখেই ক্রাশ খেয়েছে। আপনি যদি চান তাহলে আমি গটকালি করতে পারি।
আয়রার কথা শুনে আফতার সরকার ভুরু কুঁচকে আয়রার দিকে তাকালো, তারপর বলল, ওই উপকারটা করতে হবে না, আমার ব্যবস্থা আমি করে নেব। কিন্তু স্যার আপনি না চাইলেও আমি তো করব। আমি আবার একটু পরোপকারী, কারো দুঃখ সহ্য করতে পারি না। আয়রার কথা শুনে আফতার সরকার কিছু বলে না, সে সেখান থেকে চলে যায়। এইভাবে কেটে যায় বেশ কিছুদিন। পরীক্ষা শেষ হয়ে গেলে আয়রা একদিন আফতার সরকারদের বাড়িতে যায়। কলিং বেলের আওয়াজ পেয়ে আফতার সরকার দরজা খুলে দেয়। সামনে আয়রা দাঁড়িয়ে থাকে আর বলে, আন্টি নেই? না মা, বোনের বাড়ি গেছে। ঠিক আছে, এখন আমি আসছি। আয়রা চলে যেতে উদ্যত হলে আফতার সরকার বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি ভিতরে এসো। আপনার সাথে আমার কিছু কথা নেই, আমি এখন আসছি। আজ না শুনলে কাল তোমাকে শুনতেই হবে কথাটা। আফতার সরকারের কথা শুনে আয়রা বলে, ঠিক আছে, কি বলবেন বলুন। তোমায় যে ছেলেটার সাথে বিয়ে ঠিক হয়েছে তার ফোন নাম্বারটা আমাকে দিবে। আফতার সরকারের কথা শুনে আয়রা রেগে যায় আর বলে, কেন ঠিকানা চাইছেন? বিয়েতে বাংসি দেবেন? যদি বলি হ্যাঁ দিবে। কিন্তু কেন? কারণ তোমাকে আমার পছন্দ, আর খুব তাড়াতাড়ি মাকে সে কথাটা আমি জানাচ্ছি, আর মা তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। আমি তো এ ব্যাপারে কিছু জানি না। আমার ভাইয়া আছে, আমার নানি আছে, ওরাই সব জানে। আমার কোথায় বিয়ে ঠিক হয়েছে সেটা আপনার মা জানে, আপনি আপনার মায়ের কাছ থেকে জেনে নেবেন। এখন আমি আসছি। আয়রা চলে যায়। আফতার সরকার চেয়ে দেখে আর মুচকি হাসে। তার মা বাড়িতে এলে আফতার সরকার জিজ্ঞাসা করে, মা তুমি অনেক দিন থেকে বিয়ের কথা বলছো, কিন্তু এবার আমারও ইচ্ছা করছে বিয়ে করতে। আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে, তুমি যদি তার সাথে বিয়ে দাও আমার কোনো আপত্তি নেই। ছেলের কথা শুনে মিনারা বেগম বলল, এটা খুব ভালো কথা, বল না কোথায় তোর মেয়ে পছন্দ হয়েছে? আইরাকে যে আমাদের বাড়িতে আসে, পাশের বাড়ির মেয়ে, ওকে আমার খুব পছন্দ। তুমি ওর বাড়ির লোকেদের সাথে কথা বললো, আমি ওকে বিয়ে করতে চাই। ছেলের কথা শুনে মিনারা বেগম হাসতে হাসতে বলে, আয়রাকে কিন্তু আমার অনেকদিন আগেই পছন্দ হয়েছে। আমি যেদিন প্রথম দেখি সেদিনই তো ঠিক করিনি ওকে বৌমা বানাবো। ওর নানিকেও বলেছি, ওর নানিও তো তোকে পছন্দ, শুধু তোর মতামতটা পাচ্ছিলাম না। যাই হোক, তোর তাহলে আয়রাকে পছন্দ হয়েছে, তাহলে আর কোনো অসুবিধে নেই, আমরা বিয়ের কথাই করতে পারি। সামনের মাসে ভালো দিন দেখে তোদের আমি বিয়ে দেব। কিন্তু মা, আইরা যদি আমাকে পছন্দ না করে? আয়রা তোকে অনেকদিন আগেই পছন্দ করেছে, ফটো দেখে খুব ভালো লেগেছে। ও একদিন তোর সম্বন্ধে জিজ্ঞাসা করছিল, আমি সেদিন সব শুনে ওকে বলি, তুমি বারবার আমার ছেলে সম্বন্ধে জানতে চাইছো, তুমি কি আমার ছেলের প্রেমে পড়েছো? ও বলে উত্তরটা আমি পরে বলবো। পরে ওর নানিকে যখন বললাম, ও নানি কথাটা শুনে খুব হাসলো, বলল কি জানি, আয়রা বলেছিল মিনারা আন্টির ছেলেটাকে খুব সুন্দর দেখতে, আমার খুব ভালো লেগেছে। ও নানি নাকি ওকে বলেছিল ওই ছেলেটাকে তাহলে নাচ জামাই বানাবো। শুনে আয়রা খুব হেসেছিল। এই পর্যন্ত কথা হয়েছে। তোর যদি মত থাকে তাহলে আমি কালকে আয়রার নানির সাথে কথা বলবো। হ্যাঁ, আমার ওকে পছন্দ, আমি সামনে মাসে বিয়ে করতে চাই, তুমি কথা বলো। আজকের ছুটিতে রুহি বাড়িতে এসেছে। রুহিকে দেখে আলিয়া বলে, তুমি তো ভালো চাকরি পেয়ে গেলি, তোকে আমি বলেছিলাম আমার জন্য কথা বলতে, তুই কথা বলেছিস? স্যারকে বলেছি তার সাথে আমার দরকার আছে, কিন্তু চাকরির কথাটা বলা হয়নি। ঠিক আছে, তুমি আমার সাথে যাবে, আমি স্যারের সাথে কথা বলবো। তুই আগে কথা বল, না হলে শুধু শুধু তোর সাথে গিয়ে কি করব? অসুবিধার কি আছে আপু, আমরা মিতালিদের আত্মীয়র বাড়িতে থাকি। ওখানে তুমি দুদিনের জন্য ঘুরতে গেলে তোমার বোন কোন জায়গায় থাকে তোমার দেখতে ইচ্ছে করে না? ঠিক আছে, যাবো, তবে তুই অবশ্যই স্যারের সাথে কথা বলবি, একটা চাকরির দরকার রে। তারপরের দিন রুহির সাথে আলিয়া যায়। রুহি যেখানে ভাড়া থাকে ওখানে আলিয়াও থাকে। রুহি অফিসে এসে আদ্রর রুমে ঢুকে যায় আর বলে, স্যার আসবো? আদ্র তখন কতগুলো ফাইল চেক করছিল। সে রুহিকে আসার অনুমতি দেয়। রুহি ভেতরে ঢুকে যায় আর বলে, স্যার আপনার সাথে কিছু কথা আছে আমার। হ্যাঁ বলো রুহি, কি বলতে চাও? বলছি স্যার, আপনাদের অফিসের ভ্যাকান্সি খালি নেই? কেন বলতো? আমার মামা তো এক আপু আছে, তার একটা চাকরির খুব দরকার, সেই কারণে বলছিলাম। রুহির মুখে থেকে মামাতো আপুর কথা শুনে আদ্র জিজ্ঞাসা করল, মামাতো আপুর কি নাম, কোথায় বাড়ি, কি পর্যন্ত পড়েছে?
আদ্রর কথা শুনে ওই হাসলো, তারপর হাসতে হাসতে বলল, ওর নাম আলিয়া। ওর বাড়ি নর্থ বেঙ্গলের সাগরদিঘি বলে একটা জায়গায়। ওদের আগে বড় ব্যবসা ছিল, চৌধুরী অফ কোম্পানি, কিন্তু এখন আর কিছু নেই, সব দেনার দায়ে বিক্রি হয়ে গেছে। মামা মামি সব মারা গেছে, ভাইয়া কোথায় চলে গেছে, আপু এখন একা। ও এখন আমাদের সাথে থাকে, আমাদের বাড়িতে আমার মায়ের সাথে থাকে। ওর একটা চাকরির খুব দরকার, ও এখন আমার সাথে এখানে এসেছে, বলেছে তোর কোম্পানিতে একটা ব্যবস্থা করে দে তোর স্যারকে বলে। প্লিজ স্যার, যে কোনো একটা কাজ দিন না, আমার আপুর খুব দরকার। রুহি মুখ থেকে কথা শুনে আদ্র হাসলো, তারপর বলল, ঠিক আছে, তোমার আপুর জন্য ব্যবস্থা করে দেবো। আমি একটা নতুন কোম্পানি কিনেছি, ওখানে লোকের দরকার। তোমার আপুর ডকুমেন্ট নিয়ে আমার অফিসে আসতে বলবে, কাল থেকে জয়েন্ট হবে। আদ্রর কথা শুনে রুহি আনন্দে লাফাতে শুরু করে আর বলে, ধন্যবাদ স্যার, আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। কেন? আপনি যে আমার কত বড় উপকার করলেন তা আপনি নিজেই জানেন না। রুহির কথা শুনে আদ্র মনে মনে বলে, আমি সব জানি রুহি, তুমি ভালো করে জেনে নাও ও তোমার কি ক্ষতি করতে চাইছে। আদ্র ফিসফিস করছে দেখে বলল, স্যার, আমি কি বলছেন ফিসফিস করে কিছু বুঝতে পারছি না। আমি তো তোমার আপুকে চাকরি করতে দিলাম, তার বিনিময়ে আমি যা চাই তাই দিবে তো? হ্যাঁ স্যার, বলুন, আপনি যা চাইবেন তাই দেব। তোমার আপুর চাকরি করে দিলাম, তার জন্য পরশুদিন রাতে একটা পার্টি রেখেছি। ওই পার্টিতে অনেক গেস্ট আসবে। ওই দিন আমাকে জড়িয়ে ধরে তোমাকে ডান্স করতে হবে। তুমি রাজি আছো তো? আদ্র কথা বুঝতে পেরে রুহি বলল, কিন্তু স্যার, আমি তো নাচতে পারি না। সে আমি তোমাকে শিখিয়ে দেব না। শিখিয়ে দিলেও পারবো না। তাহলে তোমার আপুর চাকরি কি করে হবে? রুহি মনে মনে কিছু চিন্তা করলো, তারপর বলল, ঠিক আছে স্যার, আমি চেষ্টা করব। আসলে রুহি চাইছিল কোনোভাবে চাকরিটা হয়ে যাক আর পার্টির দিন সে উপস্থিত থাকবে না, কিন্তু তার ভাবনায় জল ঢেলে দিল আদ্র আর বলল, ওই দিন কিন্তু পার্টিতে তোমাকে আসতেই হবে। কোনো রকম অজুহাত আমি শুনবো না। আমি নিজে গিয়ে তোমাকে নিয়ে আসবো। আর যদি শরীর খারাপের বাহানা দেখাও তাহলে তোমার ছাড় নেই। তোমাকে আমার সাথে নাচতেই হবে, এইটাই শেষ কথা। তুমি কি করবে তুমি ভেবে নাও। তোমাকে কথা দিতে হবে, তবে তোমার আপুর চাকরি হবে। রুহি কি বলবে ভেবে পেল না, তারপর আমতা আমতা করে বলল, স্যার, আজকে রাতে আমি ফোন করে জানাবো আমি এখন আসছি, আমার কাজ আছে। রুহি চলে গেল। আদ্র হাসতে থাকে আর বলে, আলিয়া, আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। তবে রুহি খুব সরল মেয়ে, আমি ওর কোনো ক্ষতি তোমায় করতে দেব না। তুমি যখন আমার সামনে আসবে তখন সব বুঝিয়ে দেবো তোমায়। তুমি যে যে কষ্ট আমাকে দিয়েছো আমি তার প্রত্যেকটা জবাব নেব। তারপরের দিন রুহি আলিয়াকে নিয়ে আদ্র অফিসে আসে। আদ্র তখন অফিসে ছিল না। তার ম্যানেজারকে জিজ্ঞাসা করলে ম্যানেজার বলে, ম্যানেজার স্যার, আমাদের এখনো স্যার আসেনি। হ্যাঁ স্যার, আমাকে বলছে আপনার ডকুমেন্টসগুলো আমাকে দিতে আর ওনাকে অন্য একটা অফিসে বসতে হবে। কেন আপু, আমার সাথে কাজ করবে না? না, ওনার জন্য অন্য একটা অফিস ঠিক করা আছে। রুহির কথা শুনে আলিয়া বলে, আর তোকে চিন্তা করতে হবে না, আমি ম্যানেজ করে ছুটি শেষ হয়ে আমাদের দেখা হবে। না, আপনি যে অফিসে কাজ করবেন এই অফিস থেকে একটু দূরে আছে। সমস্যাই নেই রুহি, রাতে একসাথে দেখা করব। তামিমের কথা শুনে রুহি মনটা খারাপ হয়ে যায়। তারপরে বলে, ঠিক আছে আপু, সমস্যা নেই। তুমি আগে তো একটা চাকরি পেয়ে গেলে বলো। আলিয়া চাকরিতে জয়েন করে। সেই পার্টিতে আলিয়াকে থাকার জন্য তামিম বলে, ম্যাম, আজকে অফিসে পার্টি আছে, আমি সকালে বাড়ি যেতে পারবো না। পার্টিতে যেতে হবে, ওইখানে সমস্ত এমপ্লয়ের উপস্থিত থাকবে। বস নিজেও আসবেন ওখানে। ওখানে আপনার সাথে বসের আলাপ করা হবে। ঠিক আছে স্যার, অসুবিধা নেই, আমি যাব পার্টিতে। রাতে পার্টি শুরু হলে আলিয়া, রুহি আরও অনেক এমপ্লয় সেখানে উপস্থিত হয়। আলিয়া বসকে দেখার জন্য মনটা কেমন করে। সে থাকতে না পেরে রুহিকে বলে, কি হলো রুহি, বস কোথায় গেল আর কতক্ষণ অপেক্ষা করাবে? ওর সাথে নাচার কথা আছে। জানিস আপু, স্যার বলেছে আজকে ওনার সাথে আমাকে নাচতে হবে, কিন্তু আমি তো নাচতে পারি না। তুমি আমাদের স্যারের সাথে নাচবে। স্যারকে দেখতে খুব সুন্দর, তো দেখেই ভালো লেগে যাবে। আমি বরঞ্চ এখন আসছি, আমি কিছু একটা বলে কাটিয়ে দেবো। তুমি একটু খুশি করার চেষ্টা করবে। তোমার চাকরিটার জন্যই স্যার এই শর্ত রেখেছে, আমাকে ওর সাথে নাচতে হবে। রুহির কথা শুনে আলিয়া বলে, খুব সুন্দর শর্ত, তোকে চিন্তা করতে হবে না, আমি ম্যানেজ করে দিব। এসব লোককে ম্যানেজ করতে আমার 2 মিনিট সময় লাগে। তুই একটু সাইডে বসবি, যা করার আমি করব। ওরা দুজনে যখন কথা বলছিল ঠিক তখনও আদ্র সেখানে আসে। অনেক দিন পর হলো আদ্রকে ঠিক চিনতে পারে আলিয়া। সে কি বলবে কিছু বুঝতে পারে না।
আলিয়া আদ্রকে দেখে মাথা নত করে নেয়। আদ্র তামিমকে বলে, আলিশা ম্যাম, স্যারের সাথে আলাপ করো, এই আমাদের চৌধুরী গ্রুপ কোম্পানির নতুন বস। তামিম যখন আলিয়াকে ইশারা দেখিয়ে দেয়, তারপর আলিয়াকে বলে, আলিয়া ম্যাডাম ভালো আছেন? আদ্র কথা শুনে আলিয়া বলল, হ্যাঁ স্যার, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি আলিয়া ম্যাডাম। আমার ভাগ্য বদলাতে শুরু করেছে। আমি বাড়ির চাকর থেকে এখন কোম্পানির বস হয়ে গেছি, সেজন্য আমি ভালো আছি। এবার একটা আমার জীবনসঙ্গিনী দরকার। আমি খুঁজে পাচ্ছি না কাকে সিলেক্ট করব। আপনার হাতে কেউ কি আছে? তাহলে আমাকে দেখিয়ে দিন না। স্যার, আমাকে 2 দিন সময় দিন, আমি আপনার লাইফ পার্টনার দেখিয়ে দিব। আমি খুব খুশি হয়েছি যে আমাদের নিলামের কোম্পানিটা আমি কিনে নিয়ে। এই কোম্পানি আমার বাবা অনেক কষ্ট করে তৈরি করেছিল, তবে আপনাকে এই কোম্পানির বস তো দেখে খুব খুশি হলাম। হ্যাঁ, আপনার সাথে যেদিন সেটা করেছিলাম সেটা ঠিক হয়নি, তার জন্য সরি বলছি। তবে এবার থেকে যা হবে ভালোই হবে। আমি এখন পুরোপুরি পাল্টে গেছি। আমি আর আগের আলিয়া নেই। এবার আমরা অন্য কথা হয়ে থাকবো। আমাকে একটা সুযোগ দেবেন মিস্টার আদ্র? আলিয়ার কথা শুনে আদ্র হাসলো আর বলল, একটা সুযোগ তো আমি তোমাকে দিতেই পারি। ক্ষমা তো মানুষেরই ধর্ম, আমি ক্ষমা করে দিচ্ছি। তবে ওই ঘটনাটা আমার জীবনে না করলে আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না। সেজন্য তোমার প্রতি কৃতজ্ঞ। ধন্যবাদ আলিয়া। এত সহজে ক্ষমা পাবো আমি ভাবিনি আদ্র, ধন্যবাদ। এবার আমি তোমাকে সুখের সাগরে ভাসিয়ে দিব। আদ্র আলিয়ার সাথে সাথে কথা বলতে বলতে দেখতে পেল যে রুহি মাথায় হাত দিয়ে বসে আছে, আর সামনে গিয়ে বলল, মাথায় হাত দিয়ে বসে আছো কেন? কি হলো তোমার? রুহি কিছু বলার আগে আলিয়া সেখানে আসে আর রুহিকে বলে, রুহি, তুই আদ্রকে চিনতে পারিস না? আমাদের বাড়িতে থাকতো, মনে নেই? তুই তখন ছোট ছিলিস, তুই আদ্রর কাছে পড়তে যেতিস। রুহি চোখ বুঝে কিছু মনে করলো, তারপর আদ্রকে বলল, আদ্র ভাইয়া তুমি? তার মানে তুমি আমাদের মামার কোম্পানি নিয়ে নিয়েছো? তুমি তাহলে এই কোম্পানির বস? ওসব কথা ছাড়ো, তোমার সাথে আমার কিছু কথা হয়েছিল। আদ্র কথায় রুহি বিরক্ত হয়, তারপর বলে, আমি নাচতে পারি না স্যার। আমার হয়ে আমার আলিয়া আপু আপনার সাথে নাচবে। ও খুব সুন্দর নাচতে পারে। রুহির কথা শুনে আদ্র আলিয়ার দিকে তাকায়, দেখে আলিয়া মিটিমিটি হাসছে। আদ্র তখন বলে, আলিয়া নয়, আমি তোমার সাথে ডান্স করব রুহি। এরকম কথা হয়েছিল, তোমার মনে নেই? আরে আদ্র ছাড়ো না, ও আগের মতোই হাদরাম আছে। চলো, তুমি আমার সাথে ডান্স করবে। আলিয়া কিছুটা জোর করে আদ্রর দিকে নিয়ে গিয়ে ডান্স করে। নাচতে নাচতে আদ্র কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে আলিয়াকে বলে, ধন্যবাদ আদ্র, আমি তোমাকে অনেক ভালোবাসবো, এত ভালোবাসবো যে তুমি কল্পনাও করতে পারবে না। এভাবে কেটে গেল বেশ কিছুদিন। আলিয়া একসাথে আদ্রর সম্পর্ক ভালো হয়ে গেছে। রুহির কোনো সারা শব্দ নেই। হঠাৎ আদ্রর কাছে রুহি রিজাইন দেওয়ার চিঠি দেয়। রুহি নাকি আর চাকরি করবে না। চিঠি দেখে আদ্র রেগে যায়। সে সরাসরি রুহিদের বাড়িতে পৌঁছে যায়। রুহির মা সাধনা বেগম আদ্রকে দেখে বলে, কি ব্যাপার আদ্র, তুমি আমাদের বাড়িতে? রুহি কোথায়? ওর রুমে শুয়ে আছে। এই অসময়ে শুয়ে আছে কেন? কি জানি, ওর মাথা ব্যথা করছে। ও তো তোমার কোম্পানিতে চাকরি করছিল, কি হয়েছে কে জানে। ও আর চাকরি করবে না, ও নাকি বিয়ে করবে। আমি একটা ছেলেকে রুহির জন্য পছন্দ করেছিলাম, তখন রুহি বিয়ে করবে না বলেছিল। এখন বলছে চাকরি করবে না, বিয়ে করে সংসার করবে। ঠিক আছে, আমি ওর সাথে কথা বলতে চাই, ওকে একটু ডাকুন না। তারপর সাধনা বেগম ভেতরে গিয়ে রুহিকে ডেকে নিয়ে এলো। সামনে আদ্রকে দেখতে পেয়ে রুহি চলে যেতে চাইলে আদ্র বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে রুহি, চলো তোমার রুমে যাই। রুহি প্রথমে না বলছিল, কিন্তু সাধনা বেগম রুহিকে বকাবকি করে তারপর রুহি আদ্রকে নিয়ে তার রুমে আসে আর বলে, কেন এসেছেন এখানে? আমি তো রিজাইন লেটার দিয়ে চলে এসেছি। আমি আর আপনার কোম্পানিতে চাকরি করব না। তুমি জানো তোমার বিরুদ্ধে আমি পুলিশ কেস করতে পারি। আদ্রর কথায় রুহি কিছু বুঝতে পারে না। সে আদ্রর দিকে তাকিয়ে থাকে। আদ্র বলে, তুমি যখন চাকরিতে জয়েন করেছিল একটা বন্ড সই করেছিলে যে ন্যূনতম 1 বছরে এখানে তোমাকে চাকরি করতেই হবে। তুমি তো মাত্র 3 মাস চাকরি করেছো, তাহলে তুমি কোম্পানির নিয়মটা মানলে? আমি তো তোমার বিরুদ্ধে অভিযোগ করতেই পারি রুহি। আমি তো ওইসব জানি না কবে বন্ডে সাইন করেছি। যেদিন চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছো অর্থাৎ জয়েন হয়েছো সেদিনই করেছো। তুমি সত্যি করে বলো তো, তুমি কেন চাকরিটা ছেড়ে দিলে? তুমি যদি নীরব থাকো তাহলে কিন্তু আমার অনেক ক্ষতি হয়ে যাবে। তুমি নিশ্চয়ই চাও না আমার ক্ষতি হোক। আমি অনেক কষ্ট করে কোম্পানিটা তৈরি করেছি। তুমি তো জানো তোমার মামার বাড়িতে যখন ছিলাম
ওই বাড়ির চাকর হয়েছিলাম। প্রথমে আমার বাবা চাকর ছিল, পরে আমি চাকর হলাম। প্রতিটা পদে আলিয়া, জাকির, ওর মামা আমায় অপমান করেছে। শুধু তোমার মামা কিছু বলতো না, কিন্তু শেষ দিকে সেও আমায় ভুল বুঝলো। তুমি জানো কি, তোমাকে নিয়ে আমাকে নিয়ে মিথ্যা সন্দেহ করেছিল আলিয়া। তোমার মা সেই কারণে তোমাকে নিয়ে ওখান থেকে চলে এসেছিল। আমি গফুর চাচার মুখ থেকে পরে শুনেছিলাম। তারপর ওরা আমার পড়াশোনা শেষ করে দিয়েছে। কলেজে বাইক চুরি, মিথ্যা অপবাদ দিয়েছে। আমার লাইফটা পুরো শেষ করে দিয়েছে। আমি 0 থেকে শুরু করেছি, এখন আমি 100-র কাছাকাছি চলে এসেছি। কিন্তু ও আবার এসেছে আমার শেষ করার জন্য। ও আবার এই কোম্পানিতে ঢুকেছে আমার ক্ষতি করার জন্য। তুমি কি চাও আমি পরিশ্রম করে যে সম্মান, অর্থ, বাড়ি গাড়ি করেছি, ওই আলিয়া আপুর জন্য সব শেষ হয়ে যাক? আদ্রর কথায় রুহি কিছু বলে না। রুহি নীরবতা পালন করে দেখে। আদ্র বলে, রুহি, তুমি কিছু বলছো না কেন? তার মানে তুমি চাও আমি আবার এই জায়গায় চলে যাই? তুমি আমার পাশে থাকতে চাও না, সেজন্য তুমি তোমার আপুকে সাহায্য করছো। ঠিক আছে, তবে আজকে একটা সত্যি কথা শোনো। জানি না তোমার মনে আমার প্রতি কোনো ফিলিংস আছে কিনা, তবে এটা সত্যি, আমি তোমায় খুব ভালোবাসি। নিজের থেকেও বেশি কিনা জানি না, তবে আমি তোমায় অনুভব করি। তোমার শূন্যতা বুঝতে পারি। আমি এখন আসছি, তুমি ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আর শুনেছি তুমি বিয়ে করবে। তোমার মাকেও বলেছো তোমার নাকি মতও আছে এই বিয়েতে। তুমি বিয়ে করে নিও, অনেক শুভেচ্ছা রইল। কিন্তু আমার মনে শুধু তুমিই থাকবে। তুমি ছাড়া আমার মনে আর কারোর জায়গা হবে না। সেই প্রথম দেখা ছোট্ট বালিকাকে আমি আজও ভালোবাসি। আদ্র উঠে দাঁড়াতে গেলে রুহি তার হাত ধরে কাঁদতে কাঁদতে আদ্রর বুকে মাথা রাখে। 2 হাত দিয়ে আদ্রকে জড়িয়ে ধরে বলে, কিছুদিন আগে জাকির ভাইয়া এসেছিল, সাথে আলিয়া আপু ছিল। ওরা কিছু পরিকল্পনা করেছে তোমার ক্ষতি করার জন্য। ওরা বলছিল আমি যেন তোমার কোম্পানি থেকে চাকরি ছেড়ে দিই, তা না হলে ওরা আমার মায়ের ক্ষতি তো করবেই, সে সাথে তোমার কোম্পানি দেউলিয়া করে দেবে। জাকির ভাইয়া সেদিন অনেক লোক নিয়ে এসেছিল, তাদের সব কেমন দেখতে। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি চাই না তোমার ক্ষতি করতে। তুমি জীবনে অনেক কষ্ট করেছো, অনেক পরিশ্রম করে আজকে তুমি প্রতিষ্ঠিত হয়েছো, তাই আমি চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছি। আমি মাকে কিচ্ছু বলিনি। মা কিছুদিন আগে আমার বিয়ের কথা বলেছিল। আমি বলেছিলাম আমি বিয়ে করব না, চাকরি করব। কিন্তু তোমার ভালোর জন্য আমি তোমার জীবন থেকে সরে এসেছি, তাই আমি বিয়েতে মত দিয়েছি। তুমি বিশ্বাস করো, আমার লাইফে কেউ নেই। আমার যখন 8 বছর বয়স, তখন আমি তোমায় প্রথম দেখি। তখন থেকে তোমাকে আমার ভালো লেগে যায়। সেই ছোট্ট বালিকা সেদিন ভালোবাসার মানে বুঝতো না। মনে আছে তুমি পেয়ারা গাছে উঠে পেয়ারা পেড়ে আমাকে খাইয়ে দিয়েছিলে? তারপর কি হয়েছিল জানি না, মা আমাকে নিয়ে চলে এসেছিল। কিন্তু সেদিন থেকে তোমাকে আমি একদিনের জন্যও ভুলে যাইনি। তবে যেদিন তোমার কোম্পানিতে বসের চেয়ারে তোমায় প্রথম দেখেছিলাম, সেদিন আমি তোমাকে চিনতে পারিনি। অনেকদিন পর দেখছি তো, একবার মনে হলো খুব চেনা লাগছে, কিন্তু বিশ্বাস করো সন্দেহ হচ্ছিল সেই মানুষটা। আবার ভয় হচ্ছিল যদি সে না হয়। এখন তোমাকে দেখতে অনেক সুন্দর হয়ে গেছে, কিন্তু যেদিন তুমি পার্টি দিলে, আলিয়া আপু সেদিন তোমাকে দেখে চিনতে পেরে গেছে। আর সেদিন আমি বুঝতে পেরেছি তুমি সেই মানুষ, আমার ভালোবাসার মানুষ। আমি সব সময় তোমার পাশে আছি। তুমি এই লড়াই একা লড়বে না, আমি তোমার সাথে থাকবো। তুমি মায়ের সাথে কথা বলো, মা সব শুনলেও তোমাকেই সাপোর্ট করবে। মা তোমাকে খুব পছন্দ করে। আর তুমি করো না। আদ্রর কথা শুনে বুকে মাথা রেখে আদ্র কানের কাছে মুখটা নিয়ে গিয়ে ফিসফিস করে বলে, নিজের থেকেও বেশি। আর চিন্তা নেই, তুমি আছো, তোমার মা আছে, আমি এখন সব কিছু করতে পারবো। এদিকে আলিয়া তার ভাই জাকিরকে বলে, কালকে কোম্পানির একটা ডিল আছে, কিন্তু আমি কিছুতেই সফল হতে দিব না। এদের হাত থেকে সব প্রজেক্ট আমি কেড়ে নিব। আজকে আমি আবার পথে বসাবো, ভিখারির বাচ্চাকে ভিখারি করে দিব। ও যেমন বাড়ির চাকর ছিল, ও আবার চাকর বানিয়ে দিব। আমার অনেক বড় বড় মস্তানকে টাকা দেওয়া আছে, তারা আমাদের সাহায্য করবে বলেছে। জাকির আলিয়া ষড়যন্ত্র করতে থাকে, কিন্তু তার কিছুতেই সফল হয় না। বারবার তাদের পরিকল্পনা ব্যর্থ হতে থাকে। হঠাৎ একদিন জাকিরকে পুলিশ ধরে নিয়ে যায়। খবরটা পেয়ে আলিয়ার মনটা খারাপ হয়ে যায়।
আলিয়া কোম্পানিতে জয়েন করার পর জানতে পারে এটা তাদের কোম্পানি আদ্র কিনে নিয়েছে। তারপরেই তার ভাই জাকিরের সাথে যোগাযোগ করে। তারপরে দুই ভাই বোন মিলে ষড়যন্ত্র করতে থাকে। আলিয়া কিছু বুঝতে পারে না তার ভাইকে কেন পুলিশে ধরে নিয়ে গেছে। তার ভাইয়ের নামে নাকি মার্ডার কেসের সাথে জড়িত ছিল। সে কোনো গর্ভবতী মহিলাকে খুন করেছে। আলিয়া আবার একা হয়ে পড়ে। আলিয়ার কাছে চিঠি যায়, অন্য একটা কোম্পানি তার বিরুদ্ধে কেস করেছে। কোম্পানিকে প্রজেক্ট ফাইল দেওয়ার জন্য সে নাকি 10 লাখ টাকা নিয়েছিল, কিন্তু সে কোনো প্রজেক্ট ফাইল দিতে পারেনি। সেই কারণে কোম্পানির ক্ষতি হয়েছে। 10 লাখ টাকা 1 মাসের মধ্যেই দিতে হবে, নাহলে কোম্পানি আলিয়ার নামে মামলা করবে। আলিয়া আদ্রর কাছে ছুটে আসে আর বলে, আজও আমি তো তোমার কোম্পানিতে কাজ করি, তুমি আমাকে 10 লক্ষ টাকা লোন দিতে পারবে? আলিয়ার কথা শুনে আদ্র বলে, তুমি কি বলছো আলিয়া? 10 লক্ষ টাকা আমি কি করে দেবো তোমায়? সম্ভব না। এখন কোম্পানির অবস্থা ভালো নয়। তোমার এখনো 1 বছর হয়নি, তুমি এই কোম্পানিতে চাকরি করেছো, এর মধ্যে এত টাকার লোন? আমি খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি আদ্র, তুমি আমি ফিরিয়ে দিও না। তুমি তো একসময় আমাদের বাড়িতে থাকতে, আমার বাবাই তোমার আর তোমার বাবার দায়িত্ব নিয়েছিল। আমাকে বাঁচাও আদ্র। সেদিন আমি তোমার হাত ধরে কেঁদেছিলাম, তবুও তুমি চুরির মিথ্যা অপবাদ দিতে ছাড়োনি। আমাকে কলেজ থেকে তাড়িয়ে দিয়েছিলে। তোমার মনে আছে আলিয়া, তুমি আমার সাথে কি কি খারাপ ব্যবহার করেছিলে? তুমি কি ভাবলে আমি তোমাকে ছেড়ে দেব? তুমি আবার আমার কোম্পানি চাকরি করতে এসে আমাকে বসের চেয়ারে দেখবে। সেদিন তুমি সহ্য করতে পারোনি যে আমি তোমাদের কোম্পানিটা কিনে নিয়ে আবার নতুন করে প্রতিষ্ঠিত করেছি। তুমি আমাকে সহযোগিতা করলেই না, তোমার ভাইয়ের সাথে যুক্ত হয়ে তুমি ষড়যন্ত্রই শুরু করলে আমার কোম্পানির প্রজেক্ট যাতে অন্য কোম্পানিতে পায়। তার জন্য তুমি তাদের সাথে 10 লক্ষ টাকাও নিলে, এমনকি কিছু মস্তানকেও ভাড়া করে এনে আমার ক্ষতি করার জন্য আনলে। তুমি যাদের 10 লক্ষ টাকা দিয়েছ আমার ক্ষতির জন্য, আমি তাদের ডবল টাকা দিয়ে কিনে নিয়েছি। তোমার ভাই যে মহিলাকে খুন করেছে তার স্বামী আমার কাছে এসেছে, তার একটা কাজের দরকার ছিল। সে আমায় বলে তোমার ভাই নাকি তার গর্ভবতী স্ত্রীকে খুন করেছে। সেই মহিলার উপর তোমার ভাইয়ের লোভ ছিল, সেই মহিলা রাজি হচ্ছিল না, সেজন্য তাকে খুন করা হয়েছে। তার স্বামী এসব যেন ভয়েই চুপ ছিল, সে ভয়ে এতদিন মুখ খোলেনি। তার মুখ থেকে সব শুনে আমি তো সহ্য করি আর জাকিরকে জেলে ঢোকাই। এবার তো তোমার পালা, তোমাকে তো জেলে যেতেই হবে। তুমি জানতে আমি রুহিকে ভালোবাসি, তুমি ওকে আমার থেকে দূর করার জন্য ভয় রেখেছিলে। তুমি কি ভেবেছো আমি চুপ করে বসে আছি? আমি সব জানি, আমার পিছনে দুটো চোখ আছে, সেটা তুমি দেখতেও পাওনি। সেদিনকার আদ্র আর আজকের আদ্রর মধ্যে আকাশ পাতাল তফাৎ। সেদিন আদ্র অসহায় ছিল, আজকের আদ্র কোটিপতি। সে আল্লাহ ছাড়া আর কাউকেই ভয় পায় না। তাই এখন আমার কিছু করার নেই। আই এম সরি আলিয়া, তোমাকে জেলে যেতেই হবে। আলিয়ার আর কিছু করার থাকে না। সমস্ত তথ্য প্রমাণ সহ পুলিশ আলিয়াকে অ্যারেস্ট করে। ফাতেমা বেগম আদ্রকে ফোন করে আর বলেন, কি রে, কেমন আছিস আদ্র ভাই? হ্যাঁ নানি, ভালো আছি। তা হঠাৎ ফোন কেন? তোর বোনের বিয়ে ঠিক করেছি। ছেলে কলেজের প্রফেসর, এই আমাদের বাড়ির পাশেই ভাড়া থাকে। ছেলের মা আর ছেলে 2 বোন বিয়ে হয়ে গিয়েছে। গ্রামে জমি জমা সব আছে। ছেলে চাকরি সূত্রে এখানে থাকে। নানির কথা শুনে আদ্র হাসতে হাসতে বলে, তাই নানি, খুব ভালো হয়েছে। আমার বোনটি কোথায়? ও যদি পাশে থাকে ওকে দাও, আমি ওর সাথে কথা বলবো। ও আমার পাশেই আছে, কিন্তু খুব লজ্জা পাচ্ছে তোর সাথে কথা বলতে। লজ্জা পাওয়ার কি আছে? আমি ওর ভাসুর না শ্বশুর? আমি ওর বড় ভাই। তুমি একবার দাও না নানি, তারপর আমি দেখছি। ফাতেমা বেগম আয়রাকে ফোনটা দেয় আর আয়রা ফোনটা রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছিস? তো আমার বোনের বিয়ে ঠিক হয়ে গেল, এত দেরি করে আমি খবরটাই পেলাম। কি বলছিস ভাইয়া? আমি ডুবে ডুবে জল খাবো কেন? আমি তো ছেলেটাকে চিনতাম না। নানি আর ওই মিনারা আন্টি ওরাই ঠিক করেছে। মিনার আন্টিকে? আফতার স্যারের মা, উনি আমাকে পছন্দ করেছেন, ওনার ছেলের বউ করবে বলে। ঠিক আছে, আমি এখন একটু কাজটা হালকা করে নিই, সামনের সপ্তাহে যাব ওখানে। আজ আদ্র রুহিদের বাড়িতে এসেছে। সাধনা বেগমকে বলল, আন্টি, সামনের সপ্তাহে আমি নানির ওখানে যাব। আমার বোনের বিয়ে লেগেছে, রুহি আমার সাথে যাবে আর আপনিও যাবেন। তুমি রুহিকে নিয়ে যাও, আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। রুহি একা গেলে অসুবিধা আছে, তাই আপনাকে দরকার। আমি নানিকে এখনো কিছু জানাইনি, আপনি আমার নানিকে বলবেন। দেখো আদ্র, আমি তোমার নানিকে দেখিনি, কিন্তু তোমার বোনকে আর তোমার মাকে আমি একবার দেখেছিলাম। তোমার বাবার সাথে আমার বাপের বাড়িতে এসেছিল।
তোমার বোন খুব মিষ্টি একটা মেয়ে, তোমার মাও খুব ভালো মানুষ ছিল, আর তোমার বাবা তো তুলনায় হয় না। আর তোমাকে তো আমি চোখের সামনে দেখেছি কিভাবে কষ্টের মধ্যে তুমি বড় হয়েছো, আর আজকে তোমার কষ্টের ফল এই চৌধুরীর গ্রুপ কোম্পানির তুমি এখন মালিক। সবাই বলে আল্লাহ নেই, আমি বলি আল্লাহ আছে, আর সে সৎ মানুষের সাথেই আছে। তোমাকে যেদিন প্রথম দেখি সেদিন আমি ঠিক করি তোমাকে আমার জামাই বানাবো। তারপর দেখলাম রুহি তোমাকে খুব পছন্দ করে। সেদিন থেকে আর আমি নিশ্চিত হয়ে গেলাম এই জুটিকে কেউ আটকাতে পারবে না। এত ওপরওয়ালা তৈরি করে পাঠিয়েছে। আমি কেন বাপের বাড়ি থেকে চলে এসেছিলাম কেন? তোমার জন্য। আলিয়া চেষ্টা করেছিল তোমাকে আর রুহিকে বদনাম করার। আমি তোমার ক্ষতি চাইনি। তুমি সেই সময় অসহায় ছিলে, তোমার একটা আশ্রয় দরকার ছিল, আর আমার ভাইয়া তোমাকে খুব ভালোবাসতো। সেই কারণেই আমি রুহিকে নিয়ে চলে এসেছিলাম। কিন্তু তাতে তো আটকানো গেল না, তোমাকে তো আলিয়া তাড়িয়ে দিল। সে যাকগে, আজকে তার পাপের শাস্তি সে পাচ্ছে। তবে তুমি যখন চাইছো আমি যাব তোমার সাথে, তোমার নানির কাছে তোমার আর রুহির বিয়ের প্রস্তাব দেব। তারপর আদ্র, রুহি আর সাধনা বেগমকে নিয়ে তার নানির বাড়িতে যায়। রুহিকে, সাধনা বেগমকে দেখে ফতেমা বেগম আর আয়রা একটু অবাক হয়ে যায়। আদ্র সেটা বুঝতে পেরে ফতেমা বেগমকে বলে, নানি, এর নাম রুহি, এটা আমার একটা আন্টি। শুধু আন্টি নয়, আমি রুহির মা, অর্থাৎ আদ্র ওর শাশুড়ি মা। আদ্র ও রুহি ওরা একে অপরকে ভালোবাসে। সেই জন্য আমি এসেছি আপনার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে। প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না। আদ্র খুব ভালো ছেলে, আমি উপযুক্ত পাত্রের হাতেই আমার মেয়েকে তুলে দিতে চাই। সাধনা বেগমের কথা শুনে ফতেমা বেগম বলে, আমি বুঝতে পারছি আমার নাতির মতিগতি ভালো নয়, সেই জন্য আমি বারবার ফোন করলেও কাজের অজুহাতে কেন আসতে চায় না। আসল মালিককে ছেড়ে ও কখনো আমার মতন সস্তার মানুষের কাছে আসতে চায়। সুন্দরী কথাটা শেষ করতে দিল না, তার আগে আদ্র তার নানির মুখটা চেপে ধরে আর বলে, এই বুড়ি, এখন বকবক বন্ধ করো। বাড়িতে অতিথি এসেছে, খাবার দাবারের ব্যবস্থা করো। আমি রান্নাবান্না করতে পারবো না, আমার নাত বউ যখন চলে এসেছে এবার রান্নার দায়িত্ব ওকেই নিতে হবে। ফতেমা বেগমের কথা শুনে রুহি লজ্জা পায় আর আরিয়াকে বলে, ভাইয়া খুব খারাপ ছেলে, আমার ভাবি এত মিষ্টি, তুই আমাকে এতদিন বলিসনি কেন? আমার বোন খুব ভালো মেয়ে, সেজন্য তার জামাই আমাকে এখনো দেখলো না। আদ্রর কথা শুনে ফতেমা বেগম বলল, তুই আসবি শুনে ওরা আজকে আমাদের বাড়িতে আসবে, এখানেই খাওয়া দাওয়া করবে। তাই খুব ভালো হয়। ঠিক আছে, আমি এক্ষুনি বাজার করে আনছি। তোকে বাজার করতে যেতে হবে না, আমি কাজের লোককে দিয়ে সব করিয়ে রেখেছি। তুই এখন সব সময় আমার চোখের সামনে থাকবি। আমি তোকে অনেক দিন দেখিনি, সাথে আমার মিষ্টি নাত বউকে। আমি যেন তোদেরকে সব সময় একসাথে দেখতে পাই। সন্ধ্যাবেলার আফতার সরকার ও তার মা মিনা বেগম আসে। ফতেমা বেগমের সাথে আলাপ করে দেয়। আদ্র ও আফতার সরকার দুজন দুজনকে চিনতে পারে। কেউ কিছু বুঝে ওঠার আগেই আফতার সরকার আদ্রর কাছে এসে তার হাত পা ধরে ক্ষমা চায় আর বলে, আদ্র, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি তোমাকে খোঁজার চেষ্টা করেছি কিন্তু পারিনি। তারপর থেকে আর তোমার সাথে যোগাযোগ হয়নি। সেদিন আমার কোনো দোষ ছিল না। আলিয়া, জাকির ও তার মা খুব চাপ দিচ্ছিল। ওরা আমাকে এই কাজ করতে বাধ্য করেছে। আমি তখন পিএইচডি করছিলাম আর তখন চাকরিটা পাই। ওরা বলছিল যদি তোমার সাথে ওরকম না করি তাহলে ওরা আমাকে চাকরি থেকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দেবে আর এমন ব্যবস্থা করবে যাতে আমি জীবনে আর কখনো সরকারি চাকরি না পাই। জাকির আবার ইউনিয়নের কিছু ছেলেকে কাজে লাগিয়েছিল, তারাও আমাকে সবসময় অপমান করত। আমার জীবনের প্রফেসর হওয়া ছিল একটা স্বপ্ন, তাই কোনোভাবে আমি স্বপ্ন থেকে দূরে থাকতে চাইছিলাম না। শেষ পর্যন্ত ওরা আমাকে রেপ কেসের মিথ্যা অপবাদ দিবে বলে আমি কি করব বলো? যে সময় তুমি আমার স্টুডেন্ট ছিলে, তোমার মেধাকে আমি সম্মান করতাম, কিন্তু আমার স্বপ্ন আমার কাছে অনেক বড় ছিল, তাই আমি রাজি হয়েছিলাম। আমাদের পরিবারের আর্থিক অবস্থাটাও খুব, আমি সব দিক থেকে অসহায় ছিলাম। তারপর তো সবই তুমি জানো। আফতার সরকারের কথা আদ্র ছাড়া আর কেউ বুঝতে পারে না। আদ্র বলে, আর আমার কাছে ক্ষমা চাইতে হবে না, আমি সব জানতাম। এই সব ষড়যন্ত্র ওরাই করেছে, আমি সব খবরই পেয়েছি। এই ঘটনার পরেও ওর বাবার স্ট্রোক হয়, দীর্ঘদিন বিছানায় পড়ে থেকে সে মারা যায়। তারপর আস্তে আস্তে ওর কোম্পানির অবস্থা খারাপ হয়ে যায়।
ওরা দেউলিয়া হয়ে পড়ে, কোম্পানি নিলামে চলে যায়। এই ঘটনার পর আমি খুব ভেঙে পড়েছিলাম, কিন্তু হঠাৎ আমার ভাগ্য বদলাতে থাকে। আমি একটা লটারি কাটি, যা আমার ভাগ্যকে বদলে দেয়। আস্তে আস্তে ব্যবসা শুরু করি, কঠিন পরিশ্রম করে একসময় একটা জায়গায় পৌঁছাই। তারপর ওদের কোম্পানি আমি কিনে নিই। আলিয়া কিছুদিন আমার কাছে চাকরি করেছিল, কিন্তু ওর উদ্দেশ্য ছিল আমার ক্ষতি করা। আমার কোম্পানি ক্ষতি করার জন্য অন্য একটা কোম্পানিকে প্রজেক্ট পাইয়ে দেওয়ার জন্য তাদের থেকে 10 লক্ষ টাকা নেয়। কিছু লোক ভাড়া করে আমার ক্ষতি করার জন্য, কিন্তু আমি ডবল টাকা দিয়ে সেই প্রজেক্ট কিনে নিই। আলিয়া জাকির দুজনই এখন জেলে। ওর মা অনেকদিন আগেই আত্মহত্যা করেছে। আমি সেই অতীত ভুলে গেছি, তুমিও ভুলে যাও। তুমি আমার স্যার, কিন্তু যেহেতু সম্মানে আমার থেকে ছোট, তাই আমি তোমাকে তুমি করেই ডাকবো। আমি জানি তুমি খুব কম বয়সে চাকরি পেয়েছ, তার কারণ তুমি আমার থেকে যথেষ্ট মেধাবী ছিলে। আমি তোমার মেধাকে সম্মান করি। তা আলিয়ার মতন সুন্দরী মেয়েকে ফেলে তুমি আমার বোনের প্রেমে পড়লে কেন? আলিয়াকে আমার পছন্দ ছিল না। আমার মা একটা ভালো বউ চেয়েছিল, যা তোমার বোনের মধ্যে পেয়েছি। খুব খুশি হলাম তোমার মনের কথা জানতে পেরে। আমার বোন খুব ভালো মেয়ে, আমি জানি তুমি ওকে সুখী করবে। তারপর বাড়ির প্রত্যেকে অতীতে ঘটে যাওয়া ঘটনা আদ্র সব খুলে বলল। সব কথা শুনে প্রত্যেকে আলিয়াকে ওর জঘন্য কাজের জন্য ঘৃণা করে। আফতারের সাথে আয়রার বিয়ে হয়ে যায়। আয়রা শ্বশুর বাড়িতে চলে যায়। তারপর ফতেমা বেগম একা হয়ে যায়। আদ্র ফতেমা বেগমকে সাথে নিয়ে আসে। বাড়ির সকলে উপস্থিত ছিল। খুব সাদামাটাভাবে রুহি ও আদ্রের বিয়ে হয়ে যায়। আমার খুব ইচ্ছা তোমার কোম্পানিতে চাকরি করি, তুমি নেবে আমায়? না, তোমাকে চাকরি করতে হবে না। কেন নয়? আগে তুমি আমার বাচ্চাকে ভালো করে মানুষ করো, আগে ভালো মা হও, তারপর তুমি চাকরি করবে। আদ্রর কথা শুনে রুহি আদ্রকে তাড়া করে। ফতেমা বেগম ওদের ওই কাণ্ড দেখে হাসতে থাকে।